হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল এবং ভিডিও লেন্থ দেখেই তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আজকে আমরা অ্যানিমে ভিডিও দেখতে চলেছি। এবং মজার ব্যাপার হচ্ছে এখন থেকে এই চ্যানেলে রেগুলার অ্যানিমে ভিডিও চলবে এবং এক ভিডিওতে আমরা পুরো সিরিজটা তোমাদের দেখার সুযোগ করে দেবো। তবে আমার যেহেতু বয়স হয়ে গিয়েছে, আমি লং কাজ করতে পারি না, তো এর জন্য ফাহাদের কণ্ঠে তোমরা ফুল যে অ্যানিমে সিরিজটা সেটা এনজয় করবে। এখন কার ভয়েস থাকলো সেটা বড় কথা না, কি কন্টেন্ট আসলো সেটাই বড় কথা। তো যাদের এই ভয়েস কেওয়াজ নিয়ে অ্যালার্জি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলটা স্কিপ করতে পারো। আমি ভিডিও স্কিপ করার কথা বলছি না, চাইলে ফুল চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারো। আর যারা কন্টেন্টকে বেশি গুরুত্ব দাও তারা চ্যানেলে থাকতে পারো এবং ফাদার ভিডিওটা দেখতে পারো। আর আমি কেন চ্যানেল থেকে যেতে বললাম, কারণ তোমার এই নেগেটিভ কমেন্টের জন্য আরো 10 জন মানুষ বা 10 জন ভিউয়ার্স নেগেটিভ মাইন্ডে চলে যায়। তো যাই হোক, আর কোনো কথা না বলে চলো আমরা সরাসরি ফাদার মূল ভিডিওতে চলে যাই এবং নতুন যে অ্যানিমে সেটার ফুল সিরিজটা আমরা এক ভিডিওতে দেখে আসি। গল্পের শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ওরহানের সাথে। সে ছিল একটা এস র্যাঙ্ক পার্টির বা গিল্ডের ফাউন্ডার, কিন্তু তার ভাগ্য অনেক বেশি খারাপ ছিল। তার নিজের টিম মেম্বাররাই তাকে তার দল থেকে বের করে দিয়েছিল। আসলে তারা ভাবছিল ওরহান অনেক বেশি দুর্বল একটা মেজ বা ম্যাজিশিয়ান, কিন্তু তারা আসলে সত্যিটা জানতো না। ওরহান আসলে কোনো সাধারণ মেজ বা ম্যাজিশিয়ান ছিল না, সে আসলে ছিল মারাত্মক লেভেলের একটা সোর্ডম্যান। কিন্তু সে তার এই আসল স্কিল লুকিয়ে রাখতো। তবে তার টিমমেটরা ভেবেছিল যে সে দুর্বল, এই কারণে তাকে এই টিম থেকে বা এই গিল্ড থেকে বের করে দেওয়া হয়েছিল। ওরহান এবার ডিসিশন নেয় যে সে এখন থেকে তার আসল স্কিল ব্যবহার করে নিজেই অনেক পাওয়ারফুল একজন অ্যাডভেঞ্চার হিসেবে নিজেকে প্রুভ করবে। এরপরে আমরা দেখতে পাই ওরহান একটা ডানজনের ভেতরে একা একা ঘুরে বেড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে বেশ মন খারাপ করে আছে। ঠিক তখনই তার সামনে ডেমন র্যাট চলে আসে। ওরহান দেরি না করে নিজের কাছে থাকা তলোয়ার বের করে জাস্ট একটা আঘাতেই এই ডেমন র্যাটটাকে মেরে ফেলে। তবে ওরহানের মনে হচ্ছিল যে অনেকদিন প্র্যাকটিস না করার কারণে সে এখন মোটামুটি অনেক দুর্বল হয়ে গেছে। তবে তখনই এক ঝাঁক ইঁদুর তাকে চারপাশ থেকে অ্যাটাক করা শুরু করে, কিন্তু ওরহান খুবই সহজে এদের সবাইকেই মেরে ফেলে। সে তখন বুঝতে পারে যে তার ভেতরকার পাওয়ার এখনো ফুরিয়ে যায়নি, সে এখনো অনেক বেশি শক্তিশালী। কিন্তু বিপদ কিন্তু এখানেই শেষ হয়নি। হঠাৎ একটা বিশাল গবলিন গ্রুপ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে, আর এই গবলিনরা ছিল অনেক বেশি স্ট্রং। কোনো রিস্ক না নিয়ে ওরহান তখন নিজের উপরে সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে। এর কারণে তার নিজের স্ট্রেংথ অনেক বেশি বেড়ে যায় আর সে আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর শুরু হয় আসল অ্যাকশন। সে একটার পর একটা সব গবলিনকেই মেরে ফেলতে থাকে। ফাইট করার সময় সে রিয়েলাইজ করে যে নিজের উপরে সাপোর্ট ম্যাজিক ব্যবহার করার কারণে সে আসলে অনেক বেশি ওভার পাওয়ার হয়ে গেছে। সে গবলিনদের প্রথম ওয়েভটাকে বা প্রথম দলটাকে শেষ করে দেয়, কিন্তু তখনই এখানে গবলিনদের সেকেন্ড ওয়েভ বা সেকেন্ড দলটা চলে আসে। ওরহান তখন একটুও ভয় না করে এই গ্রুপটাকেও শেষ করে দেয়। তবে ফাইট করতে করতে তার ম্যাজিক শেষ হয়ে আসছিল। সে বুঝতে পারে এই পাওয়ার সে মাত্র কয়েক মিনিটের জন্যই ব্যবহার করতে পারে। এর মধ্যেই এখানে গবলিনের থার্ড ওয়েভটা বা থার্ড দলটা চলে আসে, কিন্তু ওরহান এত সহজে হেরে যাবে না। সে এখন আরো ডেঞ্জারাস ভাবে এদের উপরে আক্রমণ করা শুরু করে। সে এবার বুঝে গেছে যে সে একা একা ফাইট করার জন্য অনেক বেশি পরিমাণে শক্তিশালী। একদম শেষ গবলিনটাকে মারার সময় সে বুঝতে পারে যে তার ইনচ্যান্টমেন্ট শেষ হতে চলেছে। আচ্ছা, এই ইনচ্যান্টমেন্টকে তোমরা অনেকটা স্ট্যামিনার সাথে তুলনা করতে পারো বা সোলো লেভেলিং এ মানার সাথে তুলনা করতে পারো। এই জিনিসটা বুঝতে পেরে ওরহান আবারও নিজের উপরে স্পেল ব্যবহার করে এবং বাকিদেরকে মেরে ফেলে। শেষ গবলিনটা যখন মাটিতে লুটিয়ে পড়ে, ওরহানের মাথায় তখন তার সব পুরাতন স্মৃতিগুলো চড়ে বসে। তার মনে পড়ে সেই দিনের কথা যখন অলিভার, অ্যানি আর ড্রিক তার কাছে এসে তার মুখের উপর বলে দিয়েছিল যে তাকে হিরো পার্টি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা শুনে ওরহান অনেক বেশি শকড হয়ে গিয়েছিল। তার বেস্ট ফ্রেন্ড অলিভারকে সে জিজ্ঞাসা করেছিল, তুমি কিভাবে এটা করতে পারলে বা কিভাবে এটা বলতে পারলে? কিন্তু অলিভার তখন তাকে খুব ঠান্ডা মাথায় বলেছিল, বন্ধু হলেই সব সত্যি বদলে যায় না, তুমি আমাদের টিমের সবচেয়ে উইক মেম্বার। অ্যানি আর ড্রিকো তার কথায় তখন সায় দিচ্ছিল। তারা বলে যে ওরহানের জন্য তাদের গতি অনেক স্লো হয়ে গেছে, ওরহানের জন্য তারা ঠিকমতো মিশনগুলো করতে পারছে না। ওরহান তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলে ইনচ্যান্টার ছিল না, সে শুধু নিজের টিমের সুবিধার জন্য নিজের সোর্ডম্যান পজিশন ছেড়ে দিয়েছিল, কারণ এই টিমে অন্য কারো ম্যাজিক স্কিল ছিল না। সে নিজে অনেক ট্রেন করে একটা ইউনিক স্কিল তৈরি করেছিল যাতে এই টিমের হেল্প করা যায়। কিন্তু অ্যানি তার কথা হেসে উড়িয়ে দেয় এবং বলে এগুলো সব জাস্ট অজুহাত। এছাড়াও তারা বলে অলিভার নাকি তার চেয়ে অনেক বেশি ভালো সোর্ডম্যান। ওরহান যখন তার শেষ আশা নিয়ে অলিভারের দিক তাকায়, অলিভার তখন স্পষ্ট জানিয়ে দেয় যে অলরেডি তারা একটা নতুন ইনচ্যান্টার খুঁজে নিয়েছে। ওরহান বুঝে যায় এই পার্টিতে তার আর কোনো জায়গা নেই বা এই গিল্ডে তার আর কোনো জায়গা নেই। সে মুখ নিচু করে সবাইকে গুড বাই বলে সেখান থেকে চলে আসে। যাওয়ার সময় অ্যানি পেছন থেকে তাকে অপমান করে বলে যে তুমি কোনোদিনও এই এস র্যাঙ্ক পার্টির যোগ্যই ছিলে না, তুমি একটা ভালো মেজ বা একজন ভালো সোর্ডম্যান হতে পারোনি, তুমি অনেক বেশি উইক আর তুমি জাস্ট একটা অ্যাভারেজ মানুষ।
যাই হোক, এখন সিন বর্তমানে ফিরে আসে। ওরহান চিন্তা করে যে সে এখন থেকে তার সোর্ডম্যান পজিশন আর মেজ এই দুটাকে একসাথে ব্যবহার করবে, আর সে এত বেশি শক্তিশালী হবে যে তার টিম মেম্বাররা বুঝতে পারবে যে তাকে বের করে দিয়ে তারা কত বড় ভুল করেছে। ওরহান যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই কয়েকজন অ্যাডভেঞ্চার দৌড়ে টেলিপোর্ট রুমের দিকে আসে। তাদের দেখে মনে হচ্ছিল যে তারা অনেক বেশি ভয়ের মধ্যে আছে। তাদের লিডার তখন জানায় যে ভেতরে প্রচুর ওর্স চলে এসেছে এবং তারা কোনো রকমে নিজেদের জীবন নিয়ে পালিয়েছে। দলের একজন তখন বলে যে তারা একটা মেয়েকে ভেতরে ফেলে এসেছে, কিন্তু লিডার বলে ওই মেয়েটাকে বাঁচাতে গেলে আমরা সবাই মারা যেতাম, আর আমি আমার পুরাতন বন্ধুদের বাঁচানোর কথাই চিন্তা করেছি। ওই মেয়েটা নতুন ছিল, তাই তার জীবন চলে গেলেও তেমন কিছু একটা যায় আসে না। এটা শুনে ওরহানের নিজের পুরাতন দিনের কথা মনে পড়ে যায়। তার এই ধরনের স্বার্থপর মানুষদের একদমই পছন্দ না। ওদের মধ্যে একজন ওরহানকে অ্যাটাক করতে এলে ওরহান তাকে খুবই সহজে মাটিতে ফেলে দেয় এবং তাকে বলে চুপচাপ এখান থেকে পালিয়ে যাও। এরপর ওরহান সেই মেয়েটি যে লোকেশনে আছে সেই লোকেশনে চলে যায় সেই মেয়েটিকে বাঁচানোর জন্য। গুহার ভেতরে সে দেখে মেয়েটা অনেকগুলো ওর্সের মধ্যে ফেসে আছে। সে ভয়ে পেছাতে পেছাতে একটা দেয়ালের কাছে চলে এসেছে। মেয়েটি নিজের শিল্ড দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেই শিল্ড বেশিক্ষণ টিকতো না। ঠিক যখন একটা অর্ক তার উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে তখনই ওরহান সেখানে চলে আসে, আর সে তখন তার উইন্ড ম্যাজিক দিয়ে সব ওর্সকে সেখান থেকে উড়িয়ে দেয়। মেয়েটা এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ওরহান না থেমে নিজের তলোয়ার দিয়ে সরাসরি তাদের সবার উপরে আক্রমণ করা শুরু করে। একটা ওর্ক তাকে জোরে আঘাত করতে চাইলেও ওরহান সেটাকে ব্লক করে দেয়। সে ম্যাজিক দিয়ে নিজের তলোয়ারকে আরো অনেক বেশি শার্প করে নেয়। এরপর সে এই তলোয়ারটা দিয়ে এই অর্কদের বডি আর তাদের অস্ত্র সবগুলোকে ভেঙে টুকরো টুকরো বা গুঁড়ো গুঁড়ো করে ফেলে। মেয়েটা এটা দেখে অনেক বেশি কনফিউজড হয়ে যায় যে এই ওরহান আসলে একটা সোর্ডম্যান নাকি সে আসলে একটা মেজ। ওরহান জানতো যে এই সকল দানবদের সামলানো কোনো নর্মাল টিমের পক্ষে সম্ভব না, কিন্তু যাই হয়ে যাক না কেন সে কোনোভাবে তার সাথীদের ফেলে পালাবে না। এই জেদ নিয়েই সে একের পর এক এই মনস্টারদের উপরে আক্রমণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই এই পুরো গুহা লাশ দিয়ে ভরে যায়। যুদ্ধ শেষে ক্লান্তিতে মেয়েটি মাটিতে বসে পড়ে। এরপর যখন তারা ডানজন থেকে বাইরে বেরিয়ে আসে মেয়েটির নিজের নাম তখন সোফিয়া বলে। ওরহান যেহেতু তার জীবন বাঁচিয়েছে এ কারণে সোফিয়া ওরহানকে ডিনারে ইনভাইট করে। ওরহানও রাজি হয়ে যায়। এরপর তারা ডিনার করার জন্য একটা রেস্টুরেন্ট বা ট্রেভেনে যায়। এই ট্রেভেন বা রেস্টুরেন্টে আসার পর ওরহান জানতে পারে যে সোফিয়া আসলে একটা বড় গিল্ডের মেম্বার। কিছুক্ষণ পরেই সোফিয়া তার বড় বোন সেলমার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। ওরহান আগে থেকেই সেলমাকে চিনত, কারণ সেলমা ছিল অনেক বড় আর পাওয়ারফুল এস র্যাঙ্কের ইনচেন্টার। এই সেলমাই মূলত অ্যাডভেঞ্চারারদের রোলের সিস্টেম চালু করেছিল, যেমন সোর্ডম্যান, ট্যাঙ্ক, মেজ ইত্যাদি। শুরুতে সেলমা তাকে কিছুটা বাঁকা নজরে দেখলেও যখন সে শুনতে পায় ওরহানই তার নিজের বোনের জীবন বাঁচিয়েছে তখন সে ওরহানের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। সে তখন নিজের বোনকে উল্টো ঝাড়িয়ে দিয়ে বলে যে কাউকে না জানিয়ে এভাবে আর কখনোই কোনো ডানজনের ভেতরে যাবে না। কথায় কথায় ওরহান তখন জানায় যে তাকে হিরো পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে আর সে এখন একাই আছে। এই জিনিসটা শুনে সেলমা অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায়, কিন্তু ওরহান সরাসরি তখন বলে দেয় যে এখন সে আর কোনো পার্টিতেই জয়েন করবে না। তখন সেলমা তাকে একটা অফার দেয়। সে বলে তুমি পার্টিতে জয়েন করবে না বুঝতে পেরেছি, কিন্তু তুমি কি আমাদের হয়ে একটা কাজ করে দিতে পারবে? ওরহান অনেক বেশি কিউরিয়াস হয়ে জানতে চায় কাজটা কি। সেলমা তখন জানায় যে তাদের গিল্ড কালকে একটা বড় টিম নিয়ে ডানজানে যাবে, যেখানে অনেক অ্যাডভেঞ্চারাররাও থাকবে। তাই তাদের এমন কিছু স্ট্রং লোক দরকার যারা সবাইকে প্রোটেক্ট করতে পারবে। সে চায় ওরহান যেন একটা এক্সট্রা অ্যাডভেঞ্চারার হিসেবে তাদের সাথে যায়। সেলমা আরো বলে যে সে ওরহানের স্ট্রেংথ আর স্কিলকে অনেক বেশি রেসপেক্ট করে। এই কথাটা ওরহানের একদম মনে গিয়ে লাগে, কারণ তার পুরাতন দল এই সেলমার ম্যাজিক দেখেই ডিসাইড করেছিল যে তাদের আরো ভালো একজন মেজ লাগবে। ওরহানকে দিয়ে তাদের আর হবে না। শেষ পর্যন্ত ওরহান রাজি হয়ে যায়, কিন্তু একটা কন্ডিশনে। সে সেখানে শুধু একটা মেজ হিসেবে যাবে না, সে সেখানে একটা সোর্ডম্যান হিসেবে যাবে। সেলমা কিছুটা চিন্তায় পড়ে গেলেও ফাইনালি সে রাজি হয়ে যায়, কারণ ওরহানকে তার খুব দরকার ছিল। ডিনার শেষে ওরহান একটা পুরাতন দোকানে যায়। সেখানকার দোকানদার বুড়ো মানুষটা তাকে দেখে অনেক খুশি হয়। ওরহান যখন কিছুই ছিল না তখন তাকে এই লোকটাই সব ওয়েপন আর আর্মর দিয়ে সাহায্য করেছিল। ওরহান কিছুটা মন খারাপ করে বলে যে সে এখন আর হিরো পার্টিতে নেই, তাই সে এই শপের আর প্রমোশন করতে পারবে না। সে ক্ষমাও চায়, কিন্তু বুড়ো লোকটা হেসে বলে যে কোনো ব্যাপার না, তুমি এখনো অনেক স্ট্রং আর সবাই তোমার কথা ভালোভাবেই শুনবে। এটা শুনে ওরহান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। সে মনে মনে ঠিক করে নেয় যে সে তার লাইফে জিরো থেকে স্টার্ট করবে এবং আগের চেয়ে সে আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। পরের দিন সকালে ওরহান আর সোফিয়া মিলে সিলভার র্যাবিট গিল্ডের লিডার ভিন্সের সাথে দেখা করে। ভিন্স তাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে। ওরহান বেশ সম্মানের সাথে কথা বলতে শুরু করে। ভিন্স তখন হেসে বলে এত ফর্মাল হওয়ার দরকার নেই, আমরা দুজনেই একই। সে জানায় সে ওরহানের সব অ্যাচিভমেন্ট সম্পর্কে জানে। সে খুব ভালো করেই জানে যে হিরো পার্টির সাকসেসের পেছনে ওরহানের কত বড় অবদান ছিল। ভিন্স বলে যে ফর্মাল কথাবার্তা বাদ দিয়ে এখন সরাসরি আমাদের কাজে ফোকাস করা উচিত, কারণ এই এক্সপিডিশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এরপর সেলমা পুরো প্ল্যানটা বুঝিয়ে দেয়। সে জানায় যে তারা প্রথমে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করবে এবং 51তম
20তম ফ্লোর পর্যন্ত যাবে 3 দিনের মধ্যে। প্রথম দিনে তারা 21 তলা পর্যন্ত যাবে, দ্বিতীয় দিনে তারা 36 তলা পর্যন্ত যাবে এবং তৃতীয় দিনে তারা 51 তলা ক্লিয়ার করবে। আর এটাই ছিল তাদের বেসিক প্ল্যান। এসব বলার সময় সেলমার কালকের কথা মনে পড়ে যায়, যখন সে ভিন্সকে বলেছিল যে ওরহানকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, মানে হিরো পার্টি থেকে বা হিরো গিল্ড থেকে বের করে দেওয়া হয়েছে। তখন ভিন্স বলেছিল হিরো পার্টি তাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে, কারণ ওরহানে ছিল সেই মানুষ যে এই টিমের সবকিছুকে পারফেক্টলি ম্যানেজ করত। তাকে ছাড়া ওরা বেশি দিন টপ পজিশন ধরে রাখতে পারবে না। সেলমাও তখন একমত হয় যে ওরহানের সাপোর্ট ম্যাজিকের কারণেই তারা এত বেশি স্ট্রং হয়েছিল। ওরহানের র পাওয়ার হয়তো বা কিছুটা কম, কিন্তু তার স্পিড মারাত্মক লেভেলের বেশি, আর সে সব সিচুয়েশনই ভালো মতো বুঝতে পারে এবং অনেক ভালো ডিসিশন নিতে পারে। আর এই সুযোগটাই সিলভার র্যাবিট গিল্ড নিতে চায়, যেন তারা আরো অনেক বেশি স্ট্রং হতে পারে। মানে তারা ওরহানকে ব্যবহার করবে আরো অনেক বেশি স্ট্রং হতে। সিন আবারও প্রেজেন্টে ফিরে আসে। ওরহান প্ল্যানটা কনফার্ম করে যে 10টা রুকি বা নতুন পার্টি ডানজানে যাবে, আর তাদের সাথে 5 জন স্ট্রং স্কোয়াড থাকবে। নতুনরা মূলত ডানজানের ভেতরে ফাইট করবে, আর সিচুয়েশন যদি হাতের বাইরে চলে যায় তখন স্ট্রং মেম্বাররা অ্যাকশন নিবে। তবে ওরহানের একটা ব্যাপার খুবই অদ্ভুত লাগে। সে জিজ্ঞাসা করে যদি নতুনদেরকে সেফ রাখাটাই মেইন টার্গেট হয়, তাহলে শুধুমাত্র 5 জন স্কোয়াড কেন? তাদের প্রোটেকশনের জন্য আরো লোক তো নেওয়া উচিত ছিল। সেলমা জবাব দেয় যে তারা চায় নতুনরা যেন ডানজানের প্রেশারটা ভালো মতো ফিল করতে পারে এবং নিজেদের লিমিট বুঝতে পারে। ওরহানের কাছে কথাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য মনে হয় না, তবে সে বুঝতে পারে যে আসল প্ল্যানটা তাকে এখন বলা হবে না। আর কোনো অপশন না থাকায় ওরহান এই কোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেয়। ভিন্স খুশি হয়ে তাকে অ্যাডভান্স হিসেবে 2টা গোল্ড কয়েন দেয় এবং কাজ শেষে তাকে আরো 10টা গোল্ড কয়েন দেওয়ার প্রমিস করে। এত টাকা দেখে ওরহান অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এই কাজে সাধারণত এত বেশি টাকা দেওয়া হয় না। সেলমা তখন বলে যে তারা ওরহানের ভ্যালু সম্পর্কে বোঝে, আর এ কারণেই তাকে এত বেশি টাকা দেওয়া হচ্ছে। পরদিন সকালে তারা সবাই ডানজানের এন্ট্রেন্সে এসে জড়ো হয়। সেখানে সোফিয়া, সেলমা আর নতুন কয়েকজন অ্যাডভেঞ্চারাররা ছিল। সেলমা তখন ওরহানকে নিয়ে বাকি স্কোয়াডদের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে বার্ন নামের একজন ট্যাঙ্ক এবং ক্যাটি নামের একজন হিলার ছিল। টিমটা বেশ ব্যালেন্সড ছিল, মানে এই টিমের মেম্বাররা সব দিক দিয়েই ঠিকঠাক ছিল। কিন্তু ওরহান একটা জিনিস ভেবে পাচ্ছিল না, সে যদি এই মিশনে আসতে নিষেধ করত তাহলে তাদের প্ল্যান কি হতো। মানে ওরহান যদি এই মিশনে না আসতো তাহলে এই টিমের প্ল্যান কিরকম হতো। তার বারবার মনে হচ্ছিল যে এখানে কিছু না কিছু অবশ্যই ঝামেলা আছে। এখনকার মতো ওরহান চুপ থেকে দেখতে চায় যে সামনে কি হয়। কিছুক্ষণ পর সেলমা সব রুগীদের নিয়ে একটা জায়গায় জড়ো করে ওরহানকে ইনস্ট্রাকশন দিতে বলে। সে সবাইকে জানায় যে ওরহান কোনো সাধারণ অ্যাডভেঞ্চারার না, সে ডানজানের 94 তলা পর্যন্ত গিয়ে বেঁচে ফিরে এসেছে। এটা শুনে নতুনরা অনেক বেশি অবাক হয়ে যায়। ওদের কনফিডেন্স লেভেল এক লাফে অনেক বেশি বেড়ে যায়। কিন্তু এত মানুষের প্রত্যাশা দেখে ওরহান কিছুটা নার্ভাস হয়ে যায়, কারণ এখন সবাই তার উপরেই ডিপেন্ড করছে। এরপর সেলমা প্রত্যেকটা স্কোয়াডকে তাদের টিম ভাগ করে দেয়। ওরহানকে 10 নম্বর পার্টির লিড করার দায়িত্ব দিয়ে দেওয়া হয়। সেলমা বলে যে এটা এই এক্সপিডিশনের সবচেয়ে প্রমিসিং টিম। ওরহানের কাছে ব্যাপারটা একটু খটকা লাগে, কারণ সে একজন আউটসাইডার হওয়া সত্ত্বেও তাকে বেস্ট টিমটা দেওয়া হয়েছে। ওরহান যখন নিজের টিমের কাছে যায়, সেখানে সে সোফিয়াকে দেখতে পায়। সে জিজ্ঞাসা করে আর কেউ কি আসবে কিনা। তখন একটা ছেলে জানায় যে ওদের পার্টিতে মাত্র 3 জন মেম্বার। এত ছোট পার্টি দেখে ওরহান বেশ অবাক হয়ে যায়। ছেলেটা তখন নিজের নাম লোগান বলে। সে একজন ইনচ্যান্টার এবং তার অ্যাটিটিউড অনেক বেশি। সে দাবি করে যে সে ফিউচারে সেলমার চেয়েও অনেক বেশি বড় ইনচ্যান্টার হবে। ইনচ্যান্টার বলতে বোঝাচ্ছে যে ফাইটের সময় বাকি টিম মেম্বারদেরকে ম্যাজিক দিয়ে সাহায্য করে বা তাদের পাওয়ারকে বাড়িয়ে দেয়। ওরহান এই ছেলেটার ভাবসাব দেখে বুঝতে পারে যে তার একটু অহংকার বেশি, কিন্তু আপাতত সে তাকে কিছুই বলে না। এরপর তার পরিচয় হয় কোরলের সাথে। সে এই টিমের ট্যাঙ্ক, কিন্তু ওরফান খেয়াল করে যে সে কোনো আর্মর পরেনি। এর কারণ জিজ্ঞাসা করলে সে বলে সে ডজ করে ফাইট করতে পছন্দ করে না। তার মানে তার উপরে কেউ আক্রমণ করলে সে এই ফাইটগুলোকে ডজ করে না, সে সরাসরি এই ফাইটটাকে কাউন্টার করে তার উপরে অ্যাটাক করে। আর এই টেকনিকটা অনেক বেশি রেয়ার, আর এটা করতে হলে অনেক বেশি এক্সপেরিয়েন্সের দরকার হয়। লোগান জানায় যে গিল্ড থেকে তাকে অনেকবার নর্মাল ট্যাঙ্কের মতোই ফাইট করতে বলা হয়েছে, কিন্তু কোরল কারো কথাই শোনে না। ওরহান বুঝে যায় যে টিমটা স্ট্রং হলেও এদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে, মানে এদের কম্বিনেশন বা কোঅর্ডিনেশন অনেক বেশি খারাপ। এরপর মিশন শুরু হয় এবং সবাই ডানজানের ভেতরে ঢুকে যায়। পুরো রাস্তায় কোরল একদম থামাথামি ছাড়া অনর্গল কথা বলে যাচ্ছিল, আর ওরহানকে সে তার পুরাতন টিম নিয়ে নানান ধরনের প্রশ্ন করছিল। ওরহান বেশ বুদ্ধি খাটিয়ে রাস্তার পেছনে ম্যাজিক ট্র্যাপ সেট করে দিচ্ছিল, যেন ছোটখাটো মনস্টারের সাথে ফালতু সময় নষ্ট না হয়। এভাবেই তারা 20 তলা পর্যন্ত খুবই সহজে পৌঁছে যায়। ওরহান নিজের টিমকে খুব কাছ থেকে অবজার্ভ করে। সে বুঝতে পারে যে লোগান শুধু মুখে মুখে বড় কথা বলে না, তার ভালো স্কিলও আছে, কিন্তু গাইডেন্স দেওয়ার ব্যাপারে সে একদমই জিরো। মানে অন্য টিমমেটদের কি করতে হবে এই ব্যাপারে সে কোনো গাইডেন্সই দিতে পারে না। কোরল মারাত্মক
ফাস্ট হলেও সে কোনো চিন্তা ভাবনা ছাড়াই মনস্টারদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর নিজের টিমকে প্রোটেক্ট করার কথা ভুলে যায়। তবে সোফিয়া ছিল একদম পারফেক্ট, ওর মধ্যে কোনো বড় খামতি ছিল না। এরপর সবাই মিলে এই ফ্লোরের বসকে হারিয়ে দেয় এবং প্রথম দিনের গোল অর্থাৎ 21 তলা পর্যন্ত পৌঁছে যায়। এরপর সবাই রেস্ট নেওয়ার জন্য বাইরে আসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওরহান একটা নিউজ দেখে একদম শকড হয়ে যায়। নিউজ পেপারে ওর ছবি দিয়ে বড় করে লেখা ছিল হিরো পার্টি থেকে অফিসিয়ালি তাকে বের করে দেওয়া হয়েছে আর তার জায়গায় একজন নতুন ইনচ্যান্টার নেওয়া হয়েছে। এটা দেখে ওরহানের অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তার এখন কিছুই করার ছিল না। বাইরে বের হওয়ার সময় ওরহান ভাবছিল যে এখন অন্য মানুষরা তার সাথে কেমন বিহেভ করবে। ঠিক তখনই লুনা নামের নীল চুলের একটা মেয়ে তাকে থামিয়ে দেয়। সে ছিল হিরো পার্টির হিলার। ওরহানের তখন মনে পড়ে যে সবাই যখন তাকে তাড়িয়ে দিচ্ছিল তখন শুধু লুনাই ছিল যে তার সাথে চলে আসতে চেয়েছিল। লুনার সাথে সাথে ওরহানের হাত ধরে রিকোয়েস্ট করে সে যেন আবারও এই হিরো পার্টিতে ফিরে আসে। সে প্রমিস করেছে সে সবাইকে বুঝিয়ে বলবে যে ওরহান এই টিমের জন্য কত বেশি ইম্পর্টেন্ট। সে আরো বলে আমরা তো আমাদের পুরাতন প্রমিস পূরণ করতে চাই, তাই না? আমরা তো সবাই মিলে সেই গ্রেট ডানজন ক্লিয়ার করতে চাই, আমরা এটা অবশ্যই করতে পারবো। কিন্তু এটা শুনে ওরহান অনেক বেশি রেগে যায়, কারণ ওরহানকে খুবই অপমান করে হিরো পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে বলে ওই প্রমিসে অলিভারও ছিল আর অলিভারই কিন্তু আমাকে বের করে দিয়েছিল। সে এখানে লুনাকে সরাসরি বলে দেয় যে সে হিরো পার্টিতে আর কোনোদিনও ফিরবে না। যাই হোক, ডানজনের দিকে যাওয়ার সময় ওরহান সেই নিউজ পেপারটার কথাই ভাবছিল। সে জানতো যে এখন সবাই তাকে অন্যরকম চোখে দেখবে। ডানজনের কাছে পৌঁছানোর পর সে দেখতে পায় সব রুকিরা বা সব নতুনরা অলরেডি সেখানে চলে এসেছে, কিন্তু এদের সবার ব্যবহার রাতারাতি অনেক বেশি বদলে গেছে। সবাই কানে কানে কথা বলছিল যে ওরহানকে দুর্বল বলে তার টিম থেকে বের করে দেওয়া হয়েছে, তার মানে ওরহান হয়তো খুব বেশি শক্তিশালী না, ওরহানের হয়তো সব শক্তি চলে গেছে। সেলমা যখন সেখানে আসে তখন সে ওরহানের কাছে ক্ষমা চায়। সে জানায় যে সে এই নতুনদেরকে ইন্সপায়ার করার জন্য তার হিরো পার্টির পরিচয়টা একটু বেশি হাইলাইট করে বলে ফেলেছিল, আর যেহেতু তার এখন এই হিরো পার্টির পজিশনটা আর নেই, এই কারণেই নতুনরা তার ব্যাপারে এভাবে কথা বলছে। ওরহান তখন তাকে শান্ত করে বলে যে এতে তোমার কোনো ভুল নেই, তুমি নিজের মাথা উঁচু রাখো আর কনফিডেন্সের সাথে এই টিমটাকে লিড করো, আর আমি তোমাকে পেছন থেকে সাপোর্ট দিচ্ছি। এরপর অন্য স্কোয়াডরা অর্থাৎ বার্ন আর ক্যাটিও তাকে সাপোর্ট দিয়ে বলে যে যাই হয়ে যাক না কেন ওরহান সেই মানুষ যে 94 তলা পর্যন্ত গিয়ে বেঁচে ফিরে এসেছিল, আর এই জিনিসটা কিন্তু সবাই করতে পারে না। শেষে সে নিজের টিমের কাছে গেলে সোফিয়া আর কোরল তাকে খুবই সুন্দর করে উইশ করে, তবে লোগান একটু কনফিউজড ছিল। ওরহান তখন নিজেই কথা শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি নিউজ পেপারটা দেখেছিলে? সোফিয়া আর কোরল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে এই সবকিছুই মিথ্যা, কিন্তু লোগান সরাসরি সত্যিটা জানিয়ে দেয়। তবে ওরহান তখন এটা স্বীকার করে নেয় যে সে দুর্বল ছিল, এ কারণেই হিরো পার্টি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। ওরহান এখানে সবার কাছে ক্ষমাও চায়, কারণ সে আগে এটা তাদেরকে জানায়নি। এটা শুনে সোফিয়ার সাথে সাথে প্রতিবাদ করে বলে যে তুমি মোটেও উইক না, আমি নিজের চোখে দেখেছি তুমি কিভাবে অর্কদের সাথে ফাইট করেছো। ওরহান তখন তাকে ধন্যবাদ জানায় এবং গর্বের সাথে বলে যে আমি হিরো পার্টিতে নেই তো কি হয়েছে, আমি এখনো এই পরিমাণ স্ট্রং আছি যে আমি খুবই সহজে তোমাদের 51 তলা পর্যন্ত নিয়ে যেতে পারবো। ওরহান তখন সবাইকে সাহস দিয়ে বলে যে শুধু আমার উপরে ভরসা রাখো। মেয়েরা ওর কথা মেনে নিলেও লোগানের মনে এখনো কিছুটা সন্দেহ ছিল। এরপর সবাই ডানজনের ভেতরে ঢুকে পড়ে। আজকের টার্গেট 21 তলা থেকে 35 তলা পর্যন্ত যাওয়া। ওরহান শান্তভাবে সবকিছু অবজার্ভ করছিল। সে ঠিক করেছিল শুধুমাত্র সিচুয়েশন হাতের বাইরে গেলেই সে সবাইকে হেল্প করবে। ভেতরে যাওয়ার সময় কোরল তার টুইন ডেগার বা তার এই দুইটা ডেগার দিয়ে মনস্টারদেরকে খুবই সহজে মেরে ফেলছিল। সোফিয়াও এখানে বড় বড় সব মনস্টারদেরকে মেরে ফেলছিল। এটা দেখে ওরহান ভালোই অবাক হয়ে যায়। এভাবে ওরা 31 তলা পর্যন্ত পৌঁছে যায়, আর এখান থেকেই আসল চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছিল। এর মানে হলো রুকিরা এখন এমন একটা আননোন জায়গায় চলে এসেছে যেখানে গিল্ডের সাহায্য ছাড়া তারা টিকতেই পারবে না। এবার ওরহান নিজে লিড নেয় এবং সবার আগে চলতে শুরু করে, কারণ সামনে যে কোনো বিপদ আসতে পারে। তখনই সে সামনে একদল গবলিন আর বিশাল একটা অর্কের উপস্থিতি টের পায়। এই ফাইটটা বেশ ভালোই কঠিন হতে চলেছিল। ওরহান দেরি না করে কোরলকে গবলিনদের উপরে অ্যাটাক করতে বলে আর সোফিয়াকে বলে রেঞ্জ ম্যাজিক দিয়ে অর্কদেরকে সামলাতে। অর্ডারের সাথে সাথেই সবাই পজিশন নিয়ে নেয়। ওরহান এবার লোগানকে সাপোর্ট ম্যাজিক ইউজ করতে বলে। লোগান কোনো কথা না বাড়িয়ে কোরালের উপরে অ্যাজিলিটি স্পেল কাস্ট করে যাতে সে দ্রুত ফাইট করতে পারে, কিন্তু মনে মনে সে এখনো ওরহানকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। ঠিক তখনই সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায়। ওই বিশাল অর্কটাকে দেখে সোফিয়া প্যানিক করে ফেলে। সোফিয়ার তখন তার পুরানো ট্রমার কথা মনে পড়ে যায় আর সে এখানে একদম প্যারালাইজ হয়ে গিয়েছিল। সবাই এখানে অনেক বিপদে পড়ে যায়। লোগান কনফিউজড হয়ে যাচ্ছিল যে ওরহান কেন এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। তখনই ওরহান একটা ম্যাজিক ইউজ করে অর্কটার স্পিড একদম স্লো করে দেয়। সে দ্রুত তখন সোফিয়ার কাছে গিয়ে সোফিয়াকে বলে তুমি অনেক স্ট্রং, তোমার ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ঠিকঠাক ভাবে তোমার টার্গেট সেট করো। এই কথাগুলো শুনে সোফিয়া লম্বা একটা নিঃশ্বাস নেয় এবং একটা পাওয়ারফুল ফায়ারবল বানিয়ে এই অর্কটাকে জাস্ট
একটা অ্যাটাক করেই শেষ করে দেয়। এটা দেখে এখানে থাকা সবার সাথে সাথে ওরহানও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ওরহান নিজেও জানতো না যে সোফিয়া এত স্ট্রং ম্যাজিক ইউজ করতে পারে। এরপর তারা 35 তলায় পৌঁছে যায়, যেখানে তাদের সামনে এসে দাঁড়ায় ভয়ানক একটা ডেথ ট্যারেন্টুরা। এটাকে দেখে লোগান এখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এবার ভাবে সে হয়তো আর বেঁচে ফিরতে পারবে না, কিন্তু সোফিয়া আর কোরল ওরফানের উপরে ভালোভাবেই ভরসা রাখতে পারছিল। ওরহান তখন দ্রুত কমান্ড দেয়। ওরহান বলে, লোগান তুমি কোরলের উপরে অ্যাজিলিটি আর স্ট্রেংথ ম্যাজিক বাড়াও, আর সোফিয়ার উপরে ম্যাজিক আপ করো। লোগান কোনো প্রশ্ন না করে এই স্পেলগুলো ব্যবহার করে। ওরফান এরপর কোরলকে বলে একদম সামনে গিয়ে ক্লোজ কম্ব্যাক্ট করতে, যাতে এই স্পাইডারটার নজর তার দিকে থাকে। কোরল কোনো কথা না বাড়িয়ে ওটার দিকে দৌড়ানো শুরু করে। ওরফান এরপর সোফিয়াকে বলে মনস্টারটার পিঠের উপরে লাফিয়ে পড়ে তার উপরে অ্যাটাক করতে। সাথে সে তাকে ওয়ার্নিং দেয় যে স্পাইডারটা কিন্তু অনেক বেশি বিষাক্ত, তাই এই স্পাইডারের প্রত্যেকটা অ্যাটাককেই ডজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাকড়সাটা তার ধারালো পা দিয়ে কোরলকে মারতে চাইলে সে খুবই স্মুথলি এই সব অ্যাটাকগুলোকে ডিফ্লেক্ট করে দিচ্ছিল। ওরহান এবার লোগানকে বলে স্পেল কন্টিনিউ করতে, কারণ এখন কোরলের জীবন তার সাপোর্ট ম্যাজিকের উপরেই টিকে আছে। ওরহানের নির্দেশে সোফিয়া স্পাইডারটার পা কেটে ফেলে, ফলে এটা মাটিতে পড়ে যায়। কোরল খুশি হয়ে গেলেও ওরফান তাকে সাবধান করে যে এই ফাইটটা এখনো শেষ হয়নি। ঠিক তখনই স্পাইডারটা তার জাল দিয়ে কোরলকে জড়িয়ে নিজের দিকে টেনে নিতে শুরু করে। কোরল তখন প্যানিক করা শুরু করলে ওরহান দ্রুত লোগানকে স্পিড আরো বাড়াতে বলে এবং কোরলের হাঁটুতে একটা শার্পনেস স্পেল লাগিয়ে দেয়। এতে সে জাল কেটে ফ্রি হয়ে যায়। সেই ঠিক মুহূর্তে সোফিয়া তার ফাইনাল অ্যাটাকটা করে এবং এই মনস্টারটাকে একদম শেষ করে দেয়। এর সাথেই আজকের মিশন সাকসেসফুলি কমপ্লিট হয়। ওরহান এখানে মন খুলে লোগানের প্রশংসা করে, কারণ তার সাপোর্ট স্পেল ছাড়া আজকের এই জয়টা সম্ভব ছিল না। গুহা থেকে যখন তারা বের হয় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যায়। সেলমা সবাইকে তাদের পারফরমেন্সের জন্য অভিনন্দন জানায় এবং বলে কালকে আমরা লাস্ট স্টেপ কমপ্লিট করব, তাই আজকে তোমরা ভালো মতো খেয়ে রেস্ট করো। সবাই তখন যে যার মতো চলে যায়। চলে যাওয়ার সময় অ্যান্ট আর বার্ন ওরহানকে লাঞ্চের জন্য ইনভাইট করে। ওরহান তখন রাজি হয়ে যায়। অন্যদিকে যাওয়ার পথে লোগান সোফিয়ার কাছে সেই দিনের গল্প শোনে যখন ওরহান তাকে বাঁচিয়েছিল। সোফিয়া জানায় কিভাবে ওরহান ম্যাজিক দিয়ে নিজের তলোয়ারের পাওয়ার বাড়িয়ে অর্কদের হারিয়ে দিয়েছিল। সব শুনে লোগান বুঝতে পারে যে ওরহান কোনো সাধারণ মেজ না, আর আজকে সে নিজের চোখে দেখেছে ওরহান এমন একটা স্পেল ব্যবহার করেছে যা ওই অর্কের স্পিড স্লো করে দিয়েছিল। এই ধরনের স্পেলকে বলে ডিবাফ, আর এই বাফগুলো ইউজ করা বড় বড় মেজদের জন্য অনেক বেশি কঠিন। লোগান রিয়েলাইজ করে যে ওরহানকে চিনতে সে অনেক বড় ভুল করেছে। সে আসলে একটা সত্যিকারের জিনিয়াস। শহরের ভেতরে ওরহান, আন্ট আর বার্ন একটা রেস্টুরেন্টে গিয়েছিল। ওরা ওরহানকে বলে তোমার যা ইচ্ছা তুমি অর্ডার করো, সব খরচ আজকে আমাদের। এরপর কথায় কথায় তারা তার রোল নিয়ে প্রশ্ন করে, কারণ আগে সে হিরো পার্টিতে ইনচ্যান্টার ছিল, কিন্তু এখন সে নিজেকে সোর্ডম্যান বলছে। ওরহান তখন মন খুলে সবকিছু বলে দেয়। সে জানায় যে ছোটবেলা থেকেই সে একজন সোর্ডম্যান হতে চেয়েছিল, আর সোর্ডম্যান হওয়ার এই ইচ্ছাটা তার জেগেছিল যখন সে তার দাদুকে একটা বিশাল মনস্টারকে মেরে ফেলতে দেখেছিল। হিরো পার্টির শুরুর দিকে সে একটা সোর্ডম্যানই ছিল, কিন্তু এই হিরো পার্টি যত ডানজানের গভীরে যেতে থাকলো মনস্টাররা ধীরে ধীরে তত বেশি স্ট্রং হতে শুরু করে, আর এই কারণে তাদের টিমের স্পিড অনেক বেশি কমে গিয়েছিল। তখন তারা এমন একটা স্ট্র্যাটেজি ফলো করা শুরু করলো যেখানে সব ডিসিশন একজন ইনচ্যান্টারের উপর নির্ভর করত, কিন্তু সেই সময়ে হিরো পার্টিতে কোনো স্কিল্ড ইনচ্যান্টার ছিল না। এই কারণে এই টিমের স্বার্থে ওরহান নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ইনচ্যান্টার হওয়ার দায়িত্ব নেয়। সে মনে মনে জানে হিরো পার্টি তাকে ছাড়া সামনের লেভেলগুলো ক্লিয়ার করতে পারবে না, তবে সে ঠিক করে এসব ভেবে আর কোনো লাভ নেই। সে এমন একজন সোর্ডম্যান হতে চায় যে টিমের সাহায্য ছাড়া একা একা ডানজানের সবগুলো লেভেলকে ক্লিয়ার করতে পারবে। তবে এখনো ওরহান জানতো না এর পরের দিন ডানজানের সাথে তার পুরনো টিমমেট অর্থাৎ হিরো পার্টির মেম্বারদের সাথে তার দেখা হয়ে যাবে। পরের দিন সকালে ওরহান যখন ডানজানের দিকে যাচ্ছিল সে ভাবছিল আজই তার এই টিমকে লিড করার শেষ দিন। সেখানে পৌঁছে সে দেখে সোফিয়া আর বাকি সবাই তার জন্য এখানে ওয়েট করছে। সবাই তাকে খুব সুন্দরভাবে গ্রিটিংস করে। ওরহান ফিল করতে পারে যে এখন সবাই তাকে আগের চেয়ে আরো অনেক বেশি ট্রাস্ট করে, এমনকি লোগানও এখন তার কথা মেনে চলছে। ঠিক তখনই কোরল বলে ওঠে আজ যেহেতু শেষ দিন সোফিয়া তাকে কিছু একটা বলতে চায়। কোরল তাকে জোর করলেও সোফিয়া প্রচন্ড লজ্জা পেয়ে যায় এবং নার্ভাস হয়ে কিছুই বলতে পারে না। আসলে সোফিয়া গত রাতে কোরলকে বলেছিল যে সে চায় ওরহান যেন সারা জীবন তাদের টিমেই থাকে এবং তাদের টপ লেভেলে পৌঁছাতে হেল্প করে, কিন্তু সে কথাটা মুখ ফুটে বলার আগেই সেলমা তাকে ডেকে নিয়ে যায়। ওরহান তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি কথাটা পরে শুনবো। এটা বলে সে এখান থেকে চলে যায়। যাওয়ার পথে সে শুনতে পায় কিছু অ্যাডভেঞ্চারাররা বলা বলি করছিল যে হিরো পার্টি আজ তাদের নতুন মেম্বার নিয়ে এই ডানজানেই আসছে একটা ট্রায়াল দিতে। যখন তারা
তারা এটা শোনে যে তারা সরাসরি 92 তলা থেকে স্টার্ট করবে, সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার মতে নতুন মেম্বারের সাথে এত হাই লেভেলে যাওয়া প্রচন্ড পরিমাণে রিস্কি। তবে ওরহান তখন নিজেকে বোঝায় যে এই হিরো পার্টিকে নিয়ে ভেবে তার আর কোনো লাভ নেই, তাকে নিজের লক্ষ্যে ফোকাস করতে হবে, আর এটাই এখন বুদ্ধিমানের মতো কাজ। অন্যদিকে 92 তলায় হিরো পার্টির লিডার অলিভার তার টিমকে হাইপ দিচ্ছে। সে বলে এই ডানজন ক্লিয়ার করা তাদের জন্য কোনো ব্যাপারই না, তবে সবাইকে অ্যালার্ট থাকতে হবে। সে তাদের নতুন এনচ্যান্টার ফিলির দিকে তাকিয়ে বলে তোমার নতুন স্কিল দেখাও। তাদের মেস তখন বলে ওঠে ফিলি ওরহানের মতো এত বেশি দুর্বল না, ফিলি একজন পারফেক্ট ইনচ্যান্টার। এসব শুনে লুনা একদম চুপ ছিল, কারণ সে কোনোদিনও চায়নি ওরহানকে এই টিম থেকে বের করে দেওয়া হোক। অলিভার ভাবে যে এই টেনশনের পর লুনাও বুঝতে পারবে যে অরফানি ছিল আসল সমস্যা। আসলে লুনা এখন পর্যন্ত জানতো না যে ওরহানকে তারাই বের করে দিয়েছে, আর ওরহান যে এই টিমে নেই এই জিনিসটাও লুনা জানতো না। সে শুধু জানতো যে ফিলির ওয়েলকাম পার্টি চলছে। এই পার্টিতে অ্যানি আর ড্রিক ওরহানকে নিয়ে হাসাহাসি করছিল। তারা বলছিল ওরহান নাকি টাকা খরচ করার ব্যাপারে অনেক বেশি কিপটে ছিল, নিজের জন্য সে কিছুই কিনতো না। এটা শুনে ফিলি কিছুটা আনকমফোর্টেবল হয়ে যায়। সে জিজ্ঞাসা করে একটা গিল্ডের টাকা তো শুধুমাত্র গিল্ডের উন্নতির জন্যই ব্যবহার করা উচিত, তাই না? কিন্তু অ্যানি এই কথাটাকে ইগনোর করে আর বলে টাকা থাকলে সেটাকে খরচ করতেই হবে। মানে ওরহানের ফিলোসফি ছিল যে গিল্ডের জন্য যে ফান্ড, এই ফান্ডটাকে শুধুমাত্র গিল্ডের জন্যই ব্যবহার করতে হবে। কিন্তু অন্যান্যদের ফিলোসফি ছিল যে টাকা যেহেতু আছে এটাকে আমরা নিজেদের মতো ব্যবহার করব। এই কারণে তাদের মধ্যে বনিবনা হতো না। যাই হোক, পার্টি চলাকালীন লুনা সেখানে হাজির হয় এবং অলিভারকে আলাদাভাবে কথা বলতে বলে, কিন্তু অলিভার সবার সামনেই তাকে কথা বলতে পারে। এই কারণে কোনো উপায় না পেয়ে লুনা তাকে জিজ্ঞাসা করে ওরহান নাকি সিলভার র্যাবিট গিল্ডের সাথে রেইডে যাচ্ছে। এটা শুনে সবাই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। তারা ভাবে ওরহান হয়তো তার এস র্যাঙ্কের স্ট্যাটাস কাজে লাগিয়ে এই গিল্ডের সাথে রেইডে যাচ্ছে। লুনা যখন আসল ঘটনাটা জানতে চায় তখন অ্যানি মাঝখান থেকে বলে ওঠে যে ওই ফালতু ওরহানকে 3 দিন আগে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। এটা শুনে লুনা অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ড্রিক আসল সত্যিটা ফাঁস করে দেয়। সে বলে ওরহান নিজে যায়নি, আসলে ওরহান অনেক বেশি উইক ছিল, এই কারণে আমরা তাকে জোর করে বের করে দিয়েছি। এটা শুনে লুনার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে অলিভারকে জিজ্ঞাসা করে এই জিনিসটা সত্যি কিনা। অলিভার খুবই শান্তভাবে জিনিসটাকে স্বীকার করে এবং বলে তোমার উচিত ওরহানকে ভুলে গিয়ে আমাদের নতুন মেম্বার ফিলির সাথে সম্পর্ক ঠিক করা। কিন্তু লুনা তখন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে ওরহানের জায়গায় অন্য কাউকেই অ্যাকসেপ্ট করবে না। ড্রিক রেগে গিয়ে তাকে চুপ করতে বললেও অলিভার তাকে থামিয়ে দেয়। সে লুনাকে বোঝানোর চেষ্টা করে যে ওরহান ওদের জন্য জাস্ট একটা বোঝা হয়েছিল, কিন্তু লুনা এটাও মানতে চায় না। সে চিৎকার করে বলে যে ওরহানই ছিল আমাদের এই পার্টির কোর বা প্রাণ, ওরহানের জন্যই আমরা এতদূর আসতে পেরেছিলাম, ওকে ছাড়া আমরা সামনে এক পাও আগাতে পারবো না। এটা শুনে অ্যানি এখানে অনেক বাজেভাবে হাসতে শুরু করে, আর সে তখন বলে এখন এসব ভেবে আর কোনো লাভ নেই, ওরহানকে বের করে দেওয়া হয়েছে আর এটাই ফাইনাল। এরপর অলিভার তার নতুন প্ল্যান শোনায়। সে বলে আমরা 92 তলা থেকে শুরু করব এবং সরাসরি 94 তলা পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু লুনার সাথে সাথে এই প্ল্যানকে রিজেক্ট করে দেয়। সে পরিষ্কারভাবে বলে দেয় আমার মরার কোনো ইচ্ছা নেই, এত হাই লেভেলে আমরা ওরহানকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এই কথাটা শুনে ড্রিক এখানে হাসতে শুরু করে। সে তখন লুনাকে বলে আমরা তো আগেও 94 তলায় গিয়েছিলাম, তাহলে এখন ভয় পাওয়ার কি আছে? লুনা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ফিলি যতই স্ট্রং ইনচ্যান্টার হোক না কেন তাদের একদম নিচ থেকে প্র্যাকটিস করা শুরু করা উচিত, যাতে তাদের টিম ওয়ার্ক ঠিক হয়। ফিলি এখনো জানে না যে তাদের টিম কিভাবে কাজ করে, কিন্তু ড্রিক বা অলিভার কেউই তার কোনো কথা শুনে না। লুনা তখন রেগে গিয়ে বলে তোমরা কি পাগল হয়ে গিয়েছো? 92 তলায় ব্ল্যাক ড্রাগন আছে, গতবার আমরা তার হাত থেকে কোনো রকমে বেঁচে ফিরে এসেছিলাম, সে তখন আমাদের অলমোস্ট মেরেই ফেলেছিল। আরে তখন আমরা মরতে বসেছিলাম কারণ তখন আমাদের সাথে একটা ফালতু ইনচ্যান্টার ছিল, তখন আমাদের সাথে ওরহান ছিল আর ওরহান অনেক বেশি দুর্বল ছিল, আর এখন আমাদের সাথে ফিলি আছে, ফিলি অনেক বেশি স্ট্রং, তাই এবার আমাদের এত বেশি সমস্যাই হবে না। এখন আমাদের এই ড্রাগনটাকে হারিয়ে দেওয়া অনেক বেশি ইজি হবে। 92 তলাতে পৌঁছানোর সাথে সাথেই হিরো পার্টি একটা বিশাল মেহমুদ মনস্টার বা হাতি মনস্টারের সামনে পড়ে। আগে এই মনস্টারটাকে তারা খুবই সহজে হারিয়ে দিয়েছিল, কিন্তু এবার এই সিনটা টোটালি আলাদা। অলিভার অ্যাটাক করলেও এই মনস্টারটা তাকে ব্লক করে উল্টো পেছনে পাঠিয়ে দেয়। অলিভার খেয়াল করে যে তার উপরে কাজ করা বাফ বা তার শক্তিকে বাড়িয়ে দেওয়া ম্যাজিক খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং তার বডি অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে। সে ফিলিকে জিজ্ঞাসা করে এমন কেন হচ্ছে। ফিলি তখন আমতা আমতা করে বলে যে সবার টিম ওয়ার্ক বুঝতে তার কিছুটা সময় লাগবে। তখনই অলিভারের মনে পড়ে যায় ওরহানের কথা। সে প্রথম দিনেই সবকিছু বুঝে নিয়েছিল। হঠাৎ মনস্টারটা এমন এক পাওয়ারফুল অ্যাটাক করে যে ড্রিক সেটাকে আটকাতেই পারে না। অ্যানি রেগে গিয়ে ফায়ার অ্যাটাক করলেও এই মনস্টারটার গায়ে একটা জাস্ট আঁচড়ও লাগে না। অ্যানি তখন অবাক হয়ে বলে আমি তো আগের মতোই পাওয়ার ইউজ করছি, কিন্তু এই মনস্টারটার গায়ে কেন আঘাত লাগছে না। ফিলি তখন তার ম্যাজিক বুস্ট করলেও এতেও কোনো কাজ হয় না। তারা ভাবছিল যে এই মনস্টারটাকে মারা তো আগে ইজি ছিল,
তাহলে এটা এখন এত বেশি কঠিন কিভাবে হয়ে গেল? সে ফিলিকে বলে মনস্টারের মুভমেন্টের উপর নজর রেখে সবাইকে অ্যালার্ট করতে, কিন্তু ফিলি তখন হাত তুলে নেয়। সে বলে এত কিছু একা একা করা তার পক্ষে সম্ভব না। এটা শুনে অ্যানি অনেক বেশি রেগে যায় এবং বলে তুমি আসলেই একটা ইউজলেস মানুষ, তোমাকে এই পার্টিতে আনা অনেক বড় ভুল হয়েছে। অলিভার ফিল করতে পারে যে তাদের পাওয়ার আর আগের মতো নেই। ঠিক তখনই সেই ভয়ানক ব্ল্যাক ড্রাগন গুহা থেকে বেরিয়ে তাদের দিকে আসতে থাকে। লুনা চিৎকার করে বলে যে পালাও, দ্রুত এখান থেকে পালাও। ড্রাগনটা এসেই বিশাল এই মেহমুদ মনস্টারটাকে নিমেষের মধ্যে মেরে ফেলে। অলিভার এখনো কনফিডেন্স নিয়ে বলছিল যে সে এই ড্রাগন মনস্টারকে হারিয়ে দিতে পারবে, কিন্তু এই ড্রাগনের একটা অ্যাটাকেই ড্রিক উড়ে অনেক দূরে গিয়ে পড়ে আর অ্যানি ব্লাস্টের কারণে এখানে অজ্ঞান হয়ে যায়। লুনা এবার বাধ্য হয়ে ইমার্জেন্সি টেলিপোর্ট ক্রিস্টাল ইউজ করার কথা বলে। ফিলি জানায় যে এটা ইউজ করলে ওরা র্যান্ডম যে কোনো একটা বস রুমে গিয়ে পড়বে, সেখানে আবার তাদের ফাইট করতে হবে, কিন্তু এটা ছাড়া তাদের আর বাঁচার কোনো অপশনই নেই। অলিভার যখন পোর্টালটা ওপেন করে পালানোর চেষ্টা করে তখনই ড্রাগনটা এমন একটা অ্যাটাক করে যে তারা সবাই ছিটকে দূরে গিয়ে পড়ে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হচ্ছে এই ব্ল্যাক ড্রাগন নিজে এই পোর্টালের ভিতরে ঢুকে গায়েব হয়ে যায়। মানে তারা যে টেলিপোর্ট ক্রিস্টাল দিয়ে একটা পোর্টাল বানিয়েছিল, এই পোর্টালে তারা নিজেরা ঢুকতে পারে না, এই পোর্টালে এই ব্ল্যাক ড্রাগনটা ঢুকে যায়। ড্রিক তখন ভাবে যে তারা এখন কিছুটা বিপদমুক্ত হয়েছে, কিন্তু লুনা তখন ভয়ে চিৎকার করা শুরু করে, কারণ এটাই ছিল সবচেয়ে বড় ডেঞ্জারাস একটা বিষয়। এই ড্রাগনটা এখন কোনো লো র্যাঙ্ক পার্টির উপরে গিয়ে আক্রমণ করবে আর এই ড্রাগনটা এখন সেখানে থাকা সবাইকে মেরে ফেলবে। তারা তখন তাড়াতাড়ি করে গিল্ডের দিকে দৌড়াতে শুরু করে সবাইকে অ্যালার্ট করার জন্য। এই ডানজনের ভিতরে থাকা তখন সবাইকে ফোর্সফুলি টেলিপোর্ট করে বের করে নিয়ে আসা হয়। পালানোর পথে লুনা তাদের আসল সত্যিটা বলে দেয়। সে তাদেরকে জানায় যে তারা আসলে কেন এত বেশি দুর্বল ফিল করছিল। সে বলে ওরহান নিজের বানানো স্পেশাল স্পেল ইউজ করত, যা আমাদের পাওয়ারকে 50 গুণ পর্যন্ত বাড়িয়ে দিত। আর এই জিনিসটা শুনে ফিলি অনেক বেশি শকড হয়ে যায়। আসলে এই হিরো পার্টির কেউই সেই পরিমাণ স্ট্রং ছিল না। ওরহানের ওই স্পেশাল ম্যাজিকটার কারণেই তাদের প্রত্যেকের পাওয়ার 50 গুণ পরিমাণে বেড়ে গিয়েছিল। তবে অবাক করার মতো ব্যাপারটা হচ্ছে সেলমার মতো এমন টপ লেভেলের ইনচেন্টাররাও এই ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারে না। লুনা তখন সবাইকে বোঝায় যে তারা আসলে কোনোদিনও এই পরিমাণ স্ট্রং ছিল না, তারা শুধুমাত্র ওরহানের সাপোর্ট ম্যাজিকের কারণেই এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, তাকে ছাড়া তারা জাস্ট একটা সাধারণ পার্টি। অলিভার এখনো এই সত্যটা মেনে নিতে পারছিল না। সে জেদ ধরে যে সে একাই এই ড্রাগনকে হারিয়ে দিবে। অন্যদিকে 50 তলায় ওরহান তার নতুন টিমকে নিয়ে রেডি হচ্ছিল। সে বলে আর মাত্র একটি তলা বাকি, 51 তলায় গেলেই আমাদের মিশন সাকসেসফুল হয়ে যাবে, তারপর আমরা টেলিপোর্ট করে ফিরে যাব। তার টিমের সবাই খুব আনন্দের সাথে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না তাদের দিকে ভয়ঙ্কর এক বিপদ এগিয়ে আসছে। যাই হোক, এদিকে ডানজনের ভেতরে সবকিছু ঠিকঠাক চললেও ওরহানের মনের ভেতরে কেমন যেন একটা সন্দেহ মনে হচ্ছিল। সে আশেপাশে বারবার তাকাচ্ছিল, কিন্তু সবকিছু ছিল খুবই নর্মাল, কিন্তু তবুও তার মনে হচ্ছিল তাদের সামনে বড় কোনো একটা বিপদ আসতে চলেছে। সে আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে খুবই ঘন একটা অন্ধকারের ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সামনে শুধু একটাই কাজ বাকি, এই ফ্লোর বসকে হারিয়ে দিয়ে এই মিশনটা কমপ্লিট করা। কিন্তু ওরহানের মন সায় দিচ্ছিল না, তার মন বারবার বলছিল বড় কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। ঠিক তখনই কোরল বেশ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করে যে সামনে তাদের কোন মনস্টারের সাথে ফাইট করতে হবে। তার চোখে এত বেশি পরিমাণে এক্সাইটমেন্ট দেখে ওরহান তাকে কিছুটা শাসন করে বলে যে দেখো, তুমি একজন ট্যাঙ্ক আর তোমার মেইন কাজ হচ্ছে সবাইকে প্রোটেক্ট করা। তুমি একা এনিমিদের উপরে ঝাঁপিয়ে পড়ে সবাইকে শেষ করে দিতে পারো না, তোমার মেইন টার্গেট হচ্ছে তুমি তোমার টিমমেটদেরকে নিরাপদে রাখবে। এই কথাটা কোরলের একদমই পছন্দ হয় না। সে পাল্টা যুক্তি দেয় যে সে যদি একাই সবকিছুকে সামলে নিতে পারে তাহলে তার টিম মেম্বাররা এমনিতেই সেফ থাকবে, তাহলে তাদের উপরে কোনো বিপদই আসবে না। সে আরো বলে একজন ট্যাঙ্কের কাজই হলো ফুল ফ্রন্ট লাইনে থাকা, আর আমি সেটাই করি। এরপর সে ওরহানের কাছে আরো ভালো ফাইট করার টিপস চায়। ওরহান এবার বেশ সিরিয়াস হয়ে গিয়ে তাকে বোঝায় যে তোমাকে একা লড়াই করার যে ছেড়ে দিয়ে টিমের সাথে কাজ করা শিখতে হবে, কারণ ফিউচারে তোমার নিজের টিম তোমার উপরেই ডিপেন্ড করবে। কোরলের কাছে এই লেকচার অনেক বেশি বোরিং মনে হলেও লোগান বুঝতে পারে এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস। সে বলে গ্রেট অ্যাডভেঞ্চারার অ্যালবার্টও সবসময় টিম ওয়ার্কের কথা বলতেন। ওরহান জানায় যে অ্যালবার্ট ছিল নাইট সিলভার র্যাবিট এর সবচেয়ে স্ট্রং মেম্বার। সে গত বছর একটা ব্ল্যাক ড্রাগনের সাথে ফাইট করার সময় মারা গিয়েছিল, আর এটাই কিন্তু সেই ব্ল্যাক ড্রাগন যেটা 92 তলা থেকে মুক্তি পেয়ে লো র্যাঙ্কের দিকে আসছে। এই কথাটা শুনে লোগান অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে মৃত্যুর পরেও অ্যালবার্ট একজন লেজেন্ড হিসেবে আছে। এটা শুনে কোরলের একটু মন খারাপ হয়ে যায়। সে বলে অ্যালবার্ট তার নিজের টিম মেম্বারকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল, মানে নিজের টিম মেম্বারকে বাঁচাতে গিয়ে অ্যালবার্ট মারা গিয়েছিল। আর সেই থেকেই কোরল বিশ্বাস করে একজন ডিফেন্ডারকে সবসময় নিজের টিমকে বিপদ থেকে দূরে রাখা উচিত, যেন টিমের সবাই সেফ থাকে। ওরহান তখন তার মন খারাপ বুঝতে পারে এবং বুঝতে পারে যে এটার পেছনে পুরাতন কোনো একটা কষ্ট লুকিয়ে আছে। তাই সে তার মুড ভালো করার জন্য
জন্য বলে, ঠিক আছে, আজকের এনিমিদের তুমি একাই হ্যান্ডেল করো। এটা শুনে কোরাল অনেক বেশি খুশি হয়ে যায়। ঠিক তখন সোফিয়া আর লোগানো আবদার করে বসে যে তারাও আরো বেটার মেজ হতে চায় আর নিজেদেরকে আরো অনেক বেশি ইমপ্রুভ করতে চায়। ওরহান তখন সবাইকে শান্ত করে 36 তলার দিকে এগিয়ে যায়। সেখানে সেলমা তাকে ডেকে বলে, আজ আমাদের লাস্ট ডে, আর আজকে কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, তাই খেয়াল রেখো যেন কোনো ভুল না হয়। সে ওরহানের টিমের দিকে তাকিয়ে একটু হেসে বলে, মনে হয় বাচ্চারা তোমাকে ভালোই পছন্দ করেছে। ওরহান স্বীকার করে নেয় যে নিউজ পেপারের ওই ঘটনার পর ভেবেছিল যে সবাই তাকে অনেক বেশি ঘৃণা করবে, কিন্তু এই বাচ্চারা তার ধারণার চেয়েও অনেক বেশি তাকে সাপোর্ট করছে। কথায় কথায় সেলমা মন খারাপ করে বলে যে অ্যালবার্ট এর মৃত্যু তাদের ক্ল্যানের জন্য বিশাল একটা ধাক্কা ছিল। তাকে হারানোর পর তাদের ক্ল্যান অনেকটাই উইক হয়ে গেছে। সে সোজাসুজি ওরহানকে অফার দেয় তাদের পার্টিতে জয়েন করার জন্য। এই কথাটা শুনে তার অনেক বেশি ভালো লাগছে যে সেলমা তাকে তার গিল্ডে ইনভাইট করেছে, কিন্তু একটা পার্টিতে তো 2টা ইনচ্যান্টার বা 2টা মেজের দরকার নেই। আর এই কথাটা শুনে সেলমা কিছুটা লজ্জা পেয়ে যায়। সে এখানে ব্লাশ করতে থাকে। সে তখন তাকে বলে, আমি তোমাকে ইনচ্যান্টার বা মেজ হিসেবে আমাদের গিল্ডে ইনভাইট করছি না, আমি তোমাকে সর্টম্যান হিসেবে ইনভাইট করছি। সে তখন মনে মনে চিন্তা করে সে আজকে ওরহানের স্কিলকে একদম কাছ থেকে অবজার্ভ করবে। কিছুক্ষণ পর বড় টিমটা আলাদা হয়ে যায় এবং ওরহানের সাথে শুধুমাত্র 3 জন নতুন অ্যাডভেঞ্চারাররাই থাকে। কোরাল একটু টেনশনে পড়ে যায় যে এভাবে একা হয়ে যাওয়া সেফ কিনা। ওরহান হেসে বলে, এটা জাস্ট একটা প্র্যাকটিস, তাই চিন্তা করার কোনো দরকার নেই। অনেক সময় বসের রুম খুঁজে বের করার জন্য টিমকে আলাদা আলাদা হতে হয়। লোগান বেশ কনফিডেন্সের সাথে বলে, ওরহান যেহেতু ডানজানের অনেক গভীর পর্যন্ত গিয়েছিল, মানে ডি ফ্লোর পর্যন্ত গিয়েছিল, তাই তাদের কোনো প্রবলেমই হবে না। 72 লেভেলের পর ফ্লোরগুলো কেমন হয় এটা জানতে চাইলে ওরহান বলে, সেখানে বরফে ঢাকা পাহাড় আছে, সেখানে প্রচণ্ড পরিমাণে তুষার ঝড় হয়, আর ভয়ঙ্কর মনস্টাররা ওই অন্ধকারেই ওত পেতে থাকে। এসব কথা বলতে বলতে তারা ডানজানের আরও অনেক ভেতরে ঢুকে পড়ে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে পুরো গুহা একদম ফাঁকা ছিল, ভেতরে কোনো মনস্টারের কোনো চিহ্নই ছিল না। পরিবেশটা অনেক বেশি ক্রিপি হয়ে ওঠে। লোগান যখন অবাক হয়ে এটা জিজ্ঞাসা করে যে এখানে একটাও মনস্টার কেন নেই, তখন ওরহানের সন্দেহ অনেক বেশি বেড়ে যায়। সে বুঝতে পারছিল নিশ্চয়ই বড় কোনো একটা বিপদ তাদের দিকে ধেয়ে আসছে। ঠিক তখনই কোরাল অধৈর্য হয়ে যায় এবং ফাইট করার জন্য ছটফট করতে থাকে। হঠাৎ একটা পাথরের আড়াল থেকে ব্লু গবলিন বেরিয়ে আসে। এই গবলিনটাকে দেখেই কোরাল অনেক বেশি এক্সাইটেড হয়ে সরাসরি তার উপরে অ্যাটাক করতে দৌড়ে যায়। ওরহান তখন তাকে থামানোর চেষ্টা করলেও অলরেডি অনেক বেশি দেরি হয়ে গেছে। এখন কোনো উপায় না পেয়ে ওরহান তার স্কিল ব্যবহার করে এই গবলিনটার স্পিড অনেক স্লো করে দেয় এবং কোরাল সেটাকে এক আঘাতেই শেষ করে খুশিতে এখানে নাচতে শুরু করে। কিন্তু ওরহান বুঝতে পারে যে ডানজনের ভেতরে এরকম অস্বাভাবিক নীরবতা কোনো সাধারণ ঘটনা না, নিশ্চয়ই তাদের সামনে বড় কোনো একটা বিপদ অপেক্ষা করছে। ওরহান তখন কোরালকে শান্ত করে বুঝায় যে কোনো চিন্তাভাবনা ছাড়া হুটহাট অ্যাটাক করা কতটা বিপজ্জনক হতে পারে। সে বলে, ব্লু গবলিন যেমন ফাস্ট তারা তেমনই স্ট্রং, তোমার একটা ভুলের জন্য পুরো টিম বিপদে পড়তে পারত। কোরাল তখন নিজের ভুল বুঝতে পেরে একদম চুপ হয়ে যায়। এরপরে ওরহান তাকে নতুন একটা ফাইটিং টেকনিক শেখায় যার নাম অ্যাক্টিভেট ডিফেন্স। সে শেখায় কিভাবে এনিমির মুভমেন্ট অবজার্ভ করে ঠিক সময়ে অ্যাটাক করতে হয় যাতে এনিমি পাল্টা আক্রমণ করার সুযোগই না পায়। এদিকে লোগানও কিন্তু পিছিয়ে নেই, সে ওরহানের কাছ থেকে গাইডেন্স চায়। ওরহান তখন তাকে পেছনে তাকাতে বলে, যেখানে 2টো উলফ মনস্টার তাদের দিকে ধেয়ে আসছিল, কিন্তু কাছে আসার আগেই কোনো একটা ম্যাজিক ট্র্যাপে তারা ফেসে যায়। ওরহান লোগানকে পরামর্শ দেয় সে যেন ট্র্যাপ স্পেল শেখার উপরে নজর দেয়। এতে করে তারা যখন সামনের শত্রুর উপরে ফোকাস করবে তখন কোনো শত্রু চাইলেও পেছন থেকে তাদের উপরে আক্রমণ করতে পারবে না। লোগান তখন মনে মনে ঠিক করে যে সেও ওরহানের মতো একজন স্ট্রং মেজ হয়ে উঠবে। সবশেষে সে সোফিয়াকে একসাথে 2টো ম্যাজিক স্পেল ইউজ করার চ্যালেঞ্জ দেয়। সোফিয়া প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু ওরহান তাকে মোটিভেট করে বলে, অ্যাডভান্স মেজরা তো একসাথে অনেকগুলো ম্যাজিক কাস্ট করতে পারে, তো তুমি যদি চাও তুমিও পারবে। বড় বড় ম্যাজিক রেডি করতে টাইম লাগে আর ওই সময় তুমি ডিফেন্সলেস হয়ে পড়ো, কিন্তু মাল্টিপল ছোট ছোট স্পেল যখন তুমি ইউজ করবে তখন তোমার আর কোনো উইকনেসই থাকবে না, তুমি চাইলে একটা না অনেকক্ষণ এনিমিদের উপরে আক্রমণ করতে পারবে। কথায় কথায় তারা বসরুম পর্যন্ত পৌঁছে যায়, আর বসরুমে পৌঁছানোর পর গাইডরা এই নতুনদেরকে সবকিছু ভালোমতো অবজার্ভ করতে বলে। ওরহান তখন টিমকে সাপোর্ট দেওয়ার দায়িত্ব নেয়। ফাইট শুরু হতেই সে নিখুঁত টাইমিং এর সাথে মনস্টারের পায়ে অ্যাটাক করে তার ব্যালেন্স নষ্ট করে দেয় এবং পেছনে একটা ট্র্যাপ বসিয়ে দেয় যাতে এটা পালাতে না পারে। সেলমা তখন মাল্টিপল ম্যাজিক দিয়ে অ্যাটাক করে আর শেষমেশ একজন সোর্ডম্যান ফাইনাল স্ট্রাইক করে এই মনস্টারটাকে একদম মেরে ফেলে। বাকিরা তখন হা করে তাকিয়ে থাকে যে এত স্মুথ ফাইট তারা আগে কখনোই দেখেনি। এভাবে একটার পর একটা ফ্লোর ক্লিয়ার করে তারা 50 তলা পর্যন্ত
পৌঁছে যায়। সেখানকার বস ছিল একটা বিশাল জায়ান্ট ক্র্যাব, যার খোলস ছিল পাথরের মতো শক্ত। সেলমা তখন ওরহানকে বলে যে যদি সে এই কাঁকড়াটার দ্বারা ভেঙে দিতে পারে তবে বাকিরা মিলে খুবই সহজে এটাকে মেরে ফেলতে পারবে। ওরহান আত্মবিশ্বাসের সাথে তার তলোয়ারটা বের করে এবং একটা লাফ দিয়ে কাঁকড়াটার জয়েন্টে আঘাত করে, আর এই এক আঘাতেই এই কাঁকড়ার শক্ত দাঁড়াটা কেটে 2 টুকরা হয়ে যায়। সবাই অবাক হয়ে যায় ওরহানের এত বেশি শক্তি দেখে। কিছুক্ষণের মধ্যেই মনস্টারটা মারা যায় এবং সবাই এটাতে অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকে থাকে না। হঠাৎ ওরহান তার সিক্সথ সেন্স দিয়ে কিছু একটা টের পায়। মুহূর্তের মধ্যেই বাতাসের রং বদলে যায় আর বিশাল একটা ভয়ঙ্কর ব্ল্যাক ড্রাগন এখানে চলে আসে। মানে 92 তলা থেকে যে ব্ল্যাক ড্রাগন পোর্টাল দিয়ে এসেছিল ওই ব্ল্যাক ড্রাগন এই 50 তলায় চলে এসেছে। এই ভয়ঙ্কর ড্রাগনের চেহারা আর এই ভয়ঙ্কর ড্রাগনের গর্জন শুনে এখানে থাকা সবাই ভয়ে পাথরের মতো জমে যায়। কারোর এক পা নড়ার মতো ক্ষমতা ছিল না। সেলমা তখন বুঝতে পারে যে তাকে যে কোনো ভাবে নতুনদেরকে বাঁচাতে হবে, কিন্তু এই ড্রাগনটাকে দেখে সে নিজেও তার শরীরের উপরে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বাতাস এখানে অনেক বেশি ভারী হয়ে যায়, এখানে শ্বাস নেওয়াও অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। ওরহান দ্রুত তখন ভাবতে শুরু করে যে যেহেতু বস মারা গেছে তাই এই ডানজনের শেষ মাথায় একটা টেলিপোর্ট ক্রিস্টাল নিশ্চয়ই আছে, আর ওই টেলিপোর্ট ক্রিস্টালই তাদের বাঁচার একমাত্র আশা। কিন্তু পেছনে তাকিয়ে ওরহান দেখতে পায় সবাই ভয়ে একদম শক্ট হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে তারা যদি এখানেই এভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এই ড্রাগনটা একদম এক নিমেষের মধ্যে সবাইকে মেরে ফেলবে। এক পলকের জন্য সে একা একা পালানোর কথা ভাবে, কিন্তু তার সাথে সাথেই সে নিজেকে অনেক বেশি বকা দিতে থাকে বা গালি দিতে থাকে যে সে এমন নিম্ন চিন্তা কিভাবে করতে পারে। সে ঠিক করে সে পালাবে না, সে ঠিক করে সে একা একা এই ড্রাগনটার সাথে ফাইট করবে আর এটা খেয়াল রাখবে যেন বাকিরা নিরাপদে পালিয়ে যেতে পারে। ওরহান তখন তার তলোয়ার উঠিয়ে ভারী গলায় চিৎকার করে সকল গাইডদেরকে বলে তোমরা তোমাদের পজিশন নিয়ে নাও। তার গলার আওয়াজে সবাই জ্ঞান ফিরে পায়। সেলমার সাথে সাথে ডিফেন্স ফর্মেট তৈরি করার অর্ডার দেয় এবং রুকিদের বা নতুনদের সেভ করার চেষ্টা করে। এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারাররা একজোট হয়ে ম্যাজিক ব্যারিয়ার তৈরি করে। যদিও সেলমা জানতো এই ম্যাজিক ব্যারিয়ারটা ড্রাগনের কাছে জাস্ট একটা কাগজের দেয়ালের মতো, কিন্তু তারপরেও এটা করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। ওরহান নির্ভয়ে ড্রাগনটার দিকে এগিয়ে যায় এবং একটা প্রোটেক্টিভ স্পেল ইউজ করে সবার জীবন বাঁচিয়ে নেয়। এরপর সে এই ড্রাগনের ফোকাস নিজের দিকে টেনে নিয়ে একটা ড্যাগার তার চোখের ভিতরে ছুঁড়ে মারে, কিন্তু ড্রাগনটা তখন চোখ বন্ধ করে। এ কারণে তার কিছুই হয় না। তবে চোখ বন্ধ করার এই সুযোগে ওরহান লাফিয়ে উঠে একটা পাওয়ারফুল স্ল্যাশ এই ড্রাগনটার উপরে মারে। পুরো গুহা তখন ধুলোয় ভরে যায়। সবাই ভাবছিল এই ড্রাগনটা হয়তো মারা গেছে, কিন্তু ধুলো সরতেই দেখা যায় এই ড্রাগনটার গায়ে জাস্ট একটা আঁচড়ও লাগেনি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এটা দেখে ওরহান সবাইকে বলে নতুনদেরকে নিয়ে দ্রুত এখান থেকে পালিয়ে যাও। আর ওরহান তখন এই ড্রাগনটাকে কনফিউজ করার জন্য নিজে এই ড্রাগনটার চারপাশে দৌড়াতে শুরু করে, আর ওরহানের স্পিড এখানে অনেক বেশি ছিল। সেলমা এখানে অবাক হয়ে গিয়ে ওরহানের ফাইট দেখছিল। সে ভাবছিল এটাই সেই ড্রাগন যে হিরো অ্যালবার্টকে মেরে ফেলেছিল। তার মানে এই ড্রাগনটা মোটামুটি সবচেয়ে শক্তিশালী ড্রাগনগুলোর মধ্যে একটা, বা এই সিরিজের সবচেয়ে পাওয়ারফুল বস বলতে পারো। আর এই সিরিজের সবচেয়ে পাওয়ারফুল বসের সাথেই আমাদের ওরহান এখন ফাইট করছে। যেহেতু এই ড্রাগনের কাছে অ্যালবার্ট মারা গিয়েছিল এ কারণে ওরহানেরও কিন্তু এই ড্রাগনটার সাথে ফাইট করতে ভালোই সমস্যা হচ্ছিল। এই ড্রাগনটার সাথে ফাইট করার সময় ওরহানের বুক কাঁপতে শুরু করে। ওরহান কি একা এই ভয়ঙ্কর ব্ল্যাক ড্রাগনের সাথে ফাইট করে পারবে? যাই হোক, ফাইট এখন আরো অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। ওরহান পুরোপুরি ফোকাসে থেকে ড্রাগনের একের পর এক অ্যাটাক ডস করতে শুরু করে। শুধু তাই না, সে ড্রাগনের নিজের আক্রমণগুলোকেই ড্রাগনের উপরেই রিফ্লেক্ট করে দিচ্ছিল। এটা দেখে লোগান আর সোফিয়া দুজনেই অনেক শকড হয়ে যায়, কারণ ওরহান যে রিফ্লেকশন ম্যাজিক ইউজ করছিল তা তারা আগে কখনোই দেখেনি। আসলে এটাও ওরহানের নিজের তৈরি করা একটা ম্যাজিক্যাল স্পেল ছিল যা যে কোনো ম্যাজিক্যাল অ্যাটাককে ডাবল করে উল্টো তার দিকেই পাঠিয়ে দিতে পারে। তবে ড্রাগনের চামড়া এতটাই শক্ত যে এই ভয়াবহ অ্যাটাকের পরেও তার কিছুই হচ্ছিল না। ওরহান বুঝে যায় যে সহজ রাস্তায় কাজ হবে না, এবার তাকে বড় কোনো একটা ঝুঁকি নিতেই হবে। সে একসাথে 6টা ম্যাজিক সার্কেল তৈরি করে নিজের পাওয়ারকে বুস্ট করতে থাকে। সেলমা এটা দেখে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ বড় বড় মেজরাও হাইয়েস্ট 2টা বা 3টা সার্কেল বানাতে পারে, আর ওরহান এখানে একসাথে 6 বা 7টা সার্কেল বানিয়েছে। ওরহান বারবার নিজের শক্তিকে মাল্টিপল করতে থাকে, যা দেখে গাইডরাও ভয় পেয়ে যায়। তার শরীর থেকে এখন অনেক তীব্র আলো বের হতে শুরু করে, আর রীতিমতো এখানে ওরহান ওভার পাওয়ার হয়ে যায়। ড্রাগন অ্যাটাক করতে এলেও সে চোখের পলকে এক জায়গা থেকে ভ্যানিশ হয়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু এত পাওয়ার হ্যান্ডেল করার মতো শরীর তার ছিল না। এত পাওয়ারের কারণে তার শরীর অনেক উইক হয়ে যায়। প্রচন্ড চাপে তার শরীর থেকে রক্ত বের হতে শুরু করে, আর এটার কারণে তার শরীরের মানা বা ম্যাজিক এনার্জি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে আসছিল। ওরহান জানতো যে তার কাছে শুধুমাত্র একটাই সুযোগ আছে, তাই সে দেরি না করে ড্রাগনের দিকে ঝাঁপিয়ে পড়ে। ড্রাগন তখন তার লেজ দিয়ে তাকে আছাড় দিতে চাইলেও ওরহান বাতাসে ম্যাজিক ব্যবহার করে এটাকে ব্লক করে দেয় এবং এরপরে ওরহান এটার উপরেই দাঁড়িয়ে যায়। সে ম্যাজিক কনভার্সন টেকনিক ইউজ
ইউজ করে আশেপাশের সব ম্যাজিক্যাল এনার্জি তার নিজের তলোয়ারের দিকে টেনে নেয় এবং প্রচন্ড জোরে এই ড্রাগনের ঘাড়ে একটা কোপ দেয়। তার তলোয়ারটা ড্রাগনের শক্ত চামড়া চিরে ভেতরে ঢুকে যায়। ড্রাগনটা তখন যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। লোগান আর সোফিয়া তখন ভেবেছিল এই যুদ্ধটা হয়তো এখানেই শেষ হয়ে গেছে, কিন্তু সেলমা জানতো এই ড্রাগনটা শুধুমাত্র ইনজিওর্ড হয়েছে, ড্রাগনটা এখনো মারা যায়নি। ওরহান এখন প্রচন্ড পরিমাণে ক্লান্ত ছিল, তার শরীর এখানে কাঁপতে শুরু করেছিল, কিন্তু ওরহান এই ড্রাগনকে রিকভার হতে দেওয়ার সময় দিতে চায় না। লড়াইয়ের মাঝখানেই ওরহানের মাথায় তার ছোটবেলার কথা ভেসে ওঠে। সে আর অলিভার যখন ছোট ছিল তখন পাইরেটরা তাদের গ্রামকে ধ্বংস করে দিয়েছিল। তারা তখন কিছুই করতে পারেনি, শুধু অসহায়ের মতো তারা দুজন সবকিছুই জ্বলতে দেখেছিল। সেই দিন মৃত মানুষদের কবর দেওয়ার সময় তারা শপথ করেছিল যে তারা এতটাই শক্তিশালী হবে যে কোনোদিনও যেন তারা আর তাদের কাছের কাউকেই না হারায়। অতীতের সেই স্মৃতি ওরহানকে নতুন করে সাহস দেয়। ড্রাগন তখন সবচেয়ে ভয়ঙ্কর ডার্ক ম্যাজিক দিয়ে তার উপরে পেয়ার বা বর্ষা ছুটতে থাকে, কিন্তু ওরহান তখন আগুনের গোলার আড়ালে নিজেকে লুকিয়ে ড্রাগনের মাথা কাটার জন্য ঝাঁপ দেয়। ড্রাগন নিজের চামড়াকে আরো শক্ত করে ফেললে ওরহানের এই অ্যাটাকটা ফেল হয়ে যায়। ড্রাগন তখন পেছন থেকে আক্রমণ করতে চাইলেও ওরহান রিফ্লেক্ট করে এটাকেও থামিয়ে দেয়। ওরহান তখন মনে মনে ভাবছিল আগে তার সাথে তার টিম ছিল, তবে এখন সে টোটালি একা। সে একটা ট্র্যাপ সেট করে যা ড্রাগনকে বারবার ডিস্টার্ব করতে থাকে। এই সুযোগে সে তার তলোয়ারে সে সম্বলটুকু চার্জ করে ড্রাগনের বুকে আঘাত করে। ড্রাগনটা তখন আরো অনেক বেশি হিংস্র হয়ে ওঠে, আর ওরহানের পাওয়ারও কিন্তু ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছিল। সে তার বেঁচে থাকা শেষ মানাটুকু দিয়ে একটা লাস্ট বুস্ট নেয় আর এই ড্রাগনটাকে আকাশ থেকে নিচে আশ্রে ফেলে। ফাইট চলাকালীন সময়ে ওরহানের তলোয়ারটা টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। পরিস্থিতি এখন করো অথবা মরো এমন হয়ে যায়। হয় ওরহান নিজে মারা যাবে অথবা ওরহানকে যে কোনো ভাবে এই ড্রাগনটাকে মারতে হবে। ওরহান হার মানতে রাজি হয় না। ওরহান তার সামনে একটা ডার্ক হোল তৈরি করে এবং আশেপাশের সব এনার্জি একটা জায়গায় জড়ো করে একটা বিশাল এনার্জি সোর্ড বানিয়ে ফেলে। ওরহান তখন এই তলোয়ারটাকে দুই হাত দিয়ে ধরে আর তার জীবনের ফাইনাল স্ট্রাইক করার জন্য রেডি হয়। ঠিক সেই মুহূর্তে ড্রাগনটাও তার মুখ থেকে এক বিশাল মরণঘাতী ম্যাজিক্যাল স্পেয়ার বের করে তার দিকে ছুড়ে মারে। ওরহান তখন তার জীবনের শেষ শক্তি দিয়ে এই ড্রাগনের এই অ্যাটাকটাকে ডজ করে এবং রিফ্লেক্ট ম্যাজিক দিয়ে এটাকে বিভ্রান্ত করে দেয়। শেষমেশ ওরহান অনেক স্পিডে এই ড্রাগনটার মাথার উপরে তার সবচেয়ে শক্তিশালী আক্রমণটা করে। প্রচন্ড বিস্ফোরণে পুরো এলাকা ধুলোতে মিশে যায়। এই ধুলো যখন সরে যায় সেলমা তখন দেখতে পায় ওরহান কোনো রকমে দাঁড়িয়ে আছে, কিন্তু তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। ওরহান এতটাই ক্লান্ত যে সে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। ওরহান এখানে নিজেও জানতো যে এই ব্ল্যাক ড্রাগনকে একা একা হারিয়ে দিয়ে সে নতুন একটা রেকর্ড করে ফেলেছে আর ইতিহাসের পাতায় সে নতুন একটা অধ্যায় লিখে ফেলেছে। অন্যদিকে ডানজনের বাইরে ব্ল্যাক ড্রাগনের খবর শুনে ভিড় জমে যায়। লুনা আর হিরো পার্টি সেখানে চলে আসে। তারা সবাইকে সেখান থেকে সরে যেতে বলে। ভেতরে গিয়ে মরা ড্রাগনটাকে দেখে অলিভার ভয়ে তলোয়ার বের করলেও লুনা বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক। সবাই তখন শকড হয়ে যায় যে কে এই ব্ল্যাক ড্রাগনকে মেরে ফেললো। তখন লুনার নজর পড়ে রক্তাক্ত এবং বিধ্বস্ত হয়ে যাওয়া ওরহানের উপরে। সে বুঝতে পারে এই ব্ল্যাক ড্রাগনকে মূলত ওরহানই মেরে ফেলেছে। লুনা তখন তাকে হিল করতে চায়, কিন্তু ওরহান তার কাছ থেকে হিল নিতে রাজি হয় না। সে সেখান থেকে চলে যায় এবং বাকিদের এই পরিস্থিতি সামাল দিতে বলে। লুনা এখন তাকে কিছুই বলতে পারছিল না, কারণ যে ছেলেটাকে তারা তাদের দল থেকে বের করে দিয়েছিল এই ছেলেটাই এখন এই শহরের একটা হিরো। গিল্ডের অন্য মেম্বাররা অবাক হয়ে দেখে যে ওরহানের সাথে থাকা রুকিদের গায়ে একটা আঁচড়ও লাগেনি। লুনা বুঝতে পারে ওরহান শুধুমাত্র এই ড্রাগনটাকেই মারেনি, সে ঢাল হয়ে পুরো টিমটাকে আগলে রেখেছিল। যখন ওরহানের পুরানো টিমমেট মানে ট্যাঙ্ক ওকে ড্রাগন নিয়ে প্রশ্ন করে, ওরহান তাকে পুরোপুরি ইগনোর করে সেখান থেকে চলে যায়। এই ট্যাঙ্ক তখন রেগে গিয়ে ওরহানের উপর চড়া হতে নেয়, তবে লুনা তার ম্যাজিক ব্যবহার করে তাকে ফ্রিজ করে দেয় এবং চিৎকার করে বলে, চুপ করো, এই ড্রাগনটাকে ওরহান নিজে একা একা মেরে ফেলেছে। পরের দিন সকালে সোফিয়া তার রিপোর্টে গত 3 দিনের অভিজ্ঞতার কথা লেখে। তার পুরো রিপোর্ট জুড়ে শুধুমাত্র ওরহানের প্রশংসাই লেখা ছিল। সে লেখে কিভাবে ওরহান তাকে ম্যাজিকের বেসিক শিখিয়েছে, কিভাবে ওরহান একাই একজন মেজ, একজন হিলার, একজন ট্যাঙ্ক আর একজন সোর্ডম্যানের ভূমিকা পালন করেছে। সেলমাও স্বীকার করে নেয় যে ওরহানের পাওয়ার তার কল্পনার চেয়েও অনেক বেশি। এদিকে আমরা দেখতে পাই ওরহানের শরীর পুরো নীল হয়ে গেছে। ওরহান ব্যথায় লিটারালি কাতরাচ্ছে। ওরহান তখন পেইন রিলিফ ম্যাজিক নিজের উপরেই ব্যবহার করে আর নিজে কিছুটা সুস্থ হয়ে যায়। এরপর সে সেলমার সাথে কফি খেতে শুরু করে। সেলমা তখন মাথা নিচু করে তাকে কৃতজ্ঞতা জানায় সবার জীবন বাঁচানোর জন্য। এরপর সে ওরহানকে তার গিল্ড হাউসে নিয়ে যায়। সেখানে গিল্ড লিডার সরাসরি ওরহানকে তাদের সবচেয়ে শক্তিশালী পার্টির মেইন অ্যাটাকার হওয়ার অফার দেয়। এটা ছিল তার জন্য যে কোনো অ্যাডভেঞ্চারার হওয়ার সবচেয়ে বড় সুযোগ। ওরহান সাথে সাথে কোনো ডিসিশন না নিয়ে কিছুটা সময় চেয়ে নেয়। এর আগে যেহেতু ওরহানকে একটা ধোকা দেওয়া হয়েছিল, এই কারণে সে বেশ কিছুটা দ্বিধার মধ্যে ছিল, কিন্তু তার পুরাতন আর্মর মেকার বন্ধু তাকে বেশ কিছুটা সাহস দেয়। যাই হোক, এবার গিল্ড মাস্টারের ডাকে এখানে ইনকোয়ারি মিটিং শুরু হয়, যেখানে ড্রিক নির্লজ্জের মতো মিথ্যা বলতে শুরু করে যে ড্রাগনটা আগে থেকেই দুর্বল ছিল। ওরহান শুধুমাত্র শেষ অ্যাটাকটা করেছে।
যাচ্ছে আর এতে ড্রাগনটা মারা গেছে। এখানে ওরহানের খুব বেশি একটা ক্রেডিট নেই। তারা বলে যে ওরহানের উচিত তাদেরকে থ্যাংক ইউ বলা। ওরহান তখন রেগে গিয়ে তাদেরকে চুপ করতে বলে। সে সরাসরি অলিভারের চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, তুমি এত বড় ঝুঁকি কেন নিলে? আমি আগেই তোমাদের ওয়ার্নিং দিয়েছিলাম তোমাদের টিম ওয়ার্ক এখনো ভালো নেই, আর তোমরা সরাসরি কিভাবে 92 তলায় চলে গেলে? তোমরা শুধুমাত্র তোমাদের ভাগ্যের জোরে বেঁচে ফিরে আসতে পেরেছো, কিন্তু মনে রেখো ভাগ্য সব সময় সাথে থাকে না। ওরহান সবাইকে মনে করিয়ে দেয় যে কতবার তারা মরতে মরতে বেঁচেছে শুধুমাত্র তার ম্যাজিক ব্যাকআপ সাপোর্টের কারণে। অলিভারের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আজকে এই পার্টির সবাই মারা যেতে পারত, আর এটা আজকে সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু গিল্ড হাউসের মধ্যে অলিভার ফুল অ্যাটিটিউড বজায় রেখে বলে যে সব দোষ আসলে ওরহানেরই ছিল। সে দুর্বল ছিল দেখে তাদেরকে স্ট্রাগল করতে হতো, তাই তারা নতুন এনচ্যান্টার হায়ার করেছিল যেন তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। ওরহান তখন শান্ত গলায় উত্তর দেয় যে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে এই কারণে তার কোনো রাগ নেই, তবে আমার রাগ হচ্ছে তোমার নিম্ন মন মানসিকতা দেখে। অলিভার তখন তাচ্ছিলের সাথে বলে যে এনচ্যান্টারের কাজ সবচেয়ে বেশি সহজ, তার কাজ শুধুমাত্র পেছন থেকে নিজের টিমমেটদেরকে বাফ করা বা বুস্ট করা। এই কথাটা শুনে ওরহান রেগে দাঁড়িয়ে যায় এবং তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যে এনচ্যান্টারের কাজ আসলে কতটা কঠিন। সে বলে টিমের প্রত্যেকটা মেম্বারের বুস্ট নেওয়ার টাইমিং আলাদা আলাদা হয়, এনচ্যান্টারকে সবার টাইমিং মনে রাখতে হয়, পুরো যুদ্ধক্ষেত্র বুঝতে হয় এবং সঠিক সময়ে সঠিক কমান্ড দিতে হয়। বাইরে বসে সেলমা সবকিছুই ভাবছিল। সে চাইছিল ওরহান যেন তাদের টিমেই থাকে, কিন্তু তার মনে হচ্ছিল ওরহান হয়তো আর কোনো টিমে যোগ দিতে চাইবে না, কারণ সে একাই এখন সবকিছু সামলাতে পারে। ড্রাগনের সাথে ফাইট করার সময় ওরহান যখন সেলমার সাহায্য নিতে মানা করে দিয়েছিল তখন সেলমার মনে হয়েছিল সে হয়তো ওরহানের জন্য একটা বোঝা। ঠিক তখনই সোফিয়া, লোগান আর কোরল সেখানে চলে আসে। সেলমা তাদেরকে বলে যে ওরহানের হয়তো কোনো টিমের দরকার নেই, আমরা শুধুমাত্র তার জন্য বোঝা হব। কিন্তু রুকিরা দমে যাওয়ার পাত্র না। তারা বলে আমি জানি আমরা এখনো তার সমান হতে পারিনি, কিন্তু আমরা তার সাথে থেকে ধীরে ধীরে অনেক বেশি স্ট্রং হয়ে যাব। একদিন এমন অবশ্যই হবে যখন ওরহান সত্যি সত্যি আমাদেরকে নিজের টিমমেট হিসেবে মেনে নিবে। বাচ্চাদের এই জেদ দেখে সেলমার মনে হয় সে নিজেও ওরহানের থেকে অনেক কিছু শিখতে পারে। সে তখন বাচ্চাদেরকে জানায় যে ওরহানকে এখন গিল্ড হাউসে পাওয়া যাবে। গিল্ড থেকে বের হয়ে ওরহান দেখে যে নতুনরা বা রুকিরা তার দিকেই এগিয়ে আসছে। সে বুঝতে পারে যে তারা কেন তার কাছে আসছে, তাই তাদেরকে এড়িয়ে ওরহান একটা গলির ভেতর দিয়ে পালাতে শুরু করে। রুকিরা তার পেছনে ছুটতে থাকে আর বলতে থাকে। ওরহান তখন তার ম্যাজিক ব্লক ইউজ করে দেয়াল টপকে তার পুরনো পরিচিত কামারের দোকানে গিয়ে লুকিয়ে পড়ে। সেই বৃদ্ধ কামার তাকে দেখে আর হাসে। সে তখন তাকে বলে তুমি বাচ্চাদেরকে কেন ভয় পাচ্ছ? ওরহান বলে আমি তাদের মুখের উপরে না বলে তাদের মন ভাঙতে পারবো না। বৃদ্ধ তখন তাকে বুঝিয়ে বলে তোমার একা একা থাকার দরকার নেই, তোমার উচিত তোমার যোগ্য এমন একটা জায়গা খুঁজে নেওয়া। রাত গভীর হলে ওরহান একটা পাহাড়ের চূড়ায় গিয়ে একা একা বসে সবকিছু ভাবছিল। সেখানে তখন সোফিয়া চলে আসে এবং জানায় এটি তার প্রিয় একটা জায়গা যেখান থেকে চাঁদ খুবই সুন্দর দেখা যায়। সোফিয়া তখন ওরহানকে ধন্যবাদ জানায় এবং তাদের গিল্ডে জয়েন করার জন্য তাকে অনুরোধ করে। সে বলে গিল্ড আমার কাছে একটা ঘরের মতো যেখানে আমি অনেক স্মৃতি বানিয়েছি। এই কথাটা ওরহানের মন ছুঁয়ে যায়। পরের দিন সকালে ওরহান গিল্ড লিডারের কাছে গিয়ে তার অফার অ্যাকসেপ্ট করে নেয়। সেলমা খুশি হয়ে তাকে ইউনিফর্ম দিয়ে দেয়। বাইরে আসতেই বাকিরা তাকে ঘিরে ফেলে এবং তার ডিসিশন শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সেদিন রাতে ওরহান তার ছোটবেলার স্বপ্ন দেখে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সে আর অলিভার একসাথে ট্রেনিং করছিল। ট্রেনিং এর এক পর্যায়ে অলিভার ওরহানের তলোয়ারটাকে মাটিতে ফেলে দেয়। ওরহান হাসি মুখে অলিভারের শক্তির প্রশংসা করলেও অলিভার এখানে রেগে যায়। অলিভার জানতো ওরহান আসলে তার থেকে অনেক বেশি শক্তিশালী আর ওরহান ইচ্ছা করেই এখানে হেরে যাচ্ছে। অলিভার এই অপমান সইতে না পেরে সেখান থেকে চলে যায়। তখন ওরহানের বান্ধবী কায়েন, যার চুল মেইনলি রূপালী রঙের, সে সেখানে আসে। সে তাকে অনেক উৎসাহ দিয়ে বলে তুমি আজ অনেক দুর্দান্ত ফাইট করেছো, আমি জানি তুমি চাইলে কি করতে পারো। কিন্তু ওরহান তখন মন খারাপ করে বলে তার শরীর আর তার মন এখন আগের মতো আর অত শক্তিশালী নেই। কায়েন তাকে কথা দেয় একদিন সে অবশ্যই তাকে সাহায্য করবে, কিন্তু সময়ের সাথে সাথে ওরহান সেই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়েছিল। এই গল্পের মোড় এখন ঘুরে যায়। দেখা যায় কায়েন এখনো বেঁচে আছে আর সে এখন একটা ভয়ঙ্কর কাল্টের সদস্য। সে তার টিমের সাথে অন্য অ্যাডভেঞ্চারারদের নির্মমভাবে মেরে ফেলছিল। তখনই একজন এসে খবর দেয় যে কোনো একটা অজানা ব্যক্তি একা একটা ব্ল্যাক ড্রাগনকে মেরে ফেলেছিল। কায়ান অর্ডার পায় সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য এবং তাকে তাদের দলে সামিল করার জন্য। আর যদি সেই লোকটা তাদের দলে যোগ দিতে রাজি না হয় তাহলে যেন তাকে মেরে ফেলা হয়। কায়ান ভাবে সেই ব্যক্তিটা অলিভার তো হতে পারবে না। সে ঠিক করে যদি সেই ব্যক্তিটা এই কাল্টের বিরুদ্ধে চলে যায় তাহলে সে তাকে সেকেন্ডের মধ্যে মেরে ফেলবে। কায়ান তার টিম নিয়ে নর্দার্ন কিংডমের দিকে রওনা দেয়। সে একবারও বুঝতে পারে না যাকে সে খুঁজছে বা যাকে সে মারার কথা ভাবছে সে আসলে তার ছোটবেলার বন্ধু ওরহান। কায়ানের টিমের একজন তাকে সতর্ক করে দিয়ে বলে যে নর্দার্ন কিংডম চার্চের আন্ডারে, তাই তাদের সেখানে সাবধানে থাকতে হবে। কায়ান আন্ডার কভার থাকার সিদ্ধান্ত নেয়। আসলে কায়ান ছোটবেলা থেকেই ওরহানকে ভালোবাসতো, কিন্তু কাল্টের লোকেরা তাকে ভুল বুঝিয়েছিল যে চার্চের লোকেদের কারণেই ওরহান মারা গিয়েছিল। এই মিথ্যা কথাটা শুনেই আর এটার কারণেই সে এখন আর চার্চকে দেখতে পারে না।
না। মানে তোমাদেরকে বুঝিয়ে বলি, কায়ান আসলে যে কাল্টের মেম্বার তারা আসলে চার্চের শত্রু, আর কায়ান চার্চকে শত্রু মনে করে কারণ কায়ান ভাবছিল এই চার্চের কারণেই ওরহান মারা গেছে। কিন্তু কায়ান কিন্তু জানতো না যে ওরহান আসলে এখন এই চার্চেরই একজন মেম্বার। এখন কি হবে যখন কায়ান জানতে পারবে যে ওরহান আসলে এই চার্চের মেম্বার হয়ে গেছে? যাই হোক, সেটা আমরা গল্পের সামনে গেলেই জানতে পারবো। এখন আমরা জানতে পারি কায়ান আসলে মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিল যে চার্চ তার ভালোবাসার মানুষ ওরহানকে মেরে ফেলেছিল, সে সেই চার্চকে মেরে ফেলবে বা ধ্বংস করে দিবে। অন্যদিকে ওরহান তখন গিল্ডের এক গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত ছিল। গিল্ড লিডার সবার সামনে ওরহানের অনেক বেশি প্রশংসা করতে থাকে। তিনি ঘোষণা করে দেয় যে মিশন সাকসেসফুল হওয়ার একটাই কারণ ছিল, আর সেটা ছিল ওরহান। সে একাই ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে সবার প্রাণ বাঁচিয়েছে। লিডার আরো ঘোষণা করে বলে যে ওরহানকে এখন থেকে লেফটেন্যান্ট পদে উন্নতি করা হয়েছে, আর এই পজিশনটা কিন্তু ছিল আগের হিরো অ্যালবার্টের। এই ঘোষণাটা শোনার সাথে সাথেই সবাই অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। গিল্ডের একজন বৃদ্ধ সদস্য তখন দাঁড়িয়ে ওরহানকে প্রশ্ন করে, তুমি কি জানো এই পজিশনের দায়িত্ব কত বড়? এখন তোমার প্রতিটি সিদ্ধান্তের উপরে তোমার টিম মেম্বারদের জীবন নির্ভর করবে। এই ক্ল্যানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি জরুরি, আর প্রয়োজনে তোমাকে নিজের জীবনকেও উৎসর্গ করা লাগতে পারে। এই কথাটা শুনে ওরহানের মাথায় কায়ানের সাথে কাটানো পুরাতন স্মৃতিগুলো মনে পড়ে যায়। ওরহান এখানে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আমার নিজের একটা জীবন আছে, আমি এই ক্ল্যানের জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিতে পারবো না। তার এই সোজাসাপটা উত্তরে সবাই এখানে স্তম্ভিত হয়ে যায়। এই বৃদ্ধ লোকটি তখন রেগে গিয়ে বলে যে এমন চিন্তা ভাবনা করে সে তো আমাদের এই গিল্ডের মেম্বার হওয়ারই যোগ্য না। ওরহান তখন শান্ত করলে উত্তর দেয়, আমি এখানে এসেছি কারণ আমি এই মানুষগুলোকে প্রোটেক্ট করতে চাই। আমি তাদের প্রোটেক্ট করতে চাই যাদের আমি ভালোবাসি, যারা আমার আপন। সেলমা বুঝতে পারে ওরহান ক্ল্যানের নামের জন্য নয়, সে মানুষদের জন্য লড়াই করবে। শেষ পর্যন্ত ভোটাভুটি হয় এবং সবাই ওরহানের পক্ষেই ভোট দেয়। এভাবে সে অফিসিয়ালি লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হয়। সেলমা এবার ওরহানকে নিয়ে তার নতুন ইউনিটের কাছে নিয়ে যায়। সেখানে স্টেলা নামের একটা মেয়ে ওরহানের কাছে আসে এবং অনুরোধ করে তাকেও যেন এই নতুন পার্টিতে ট্রেনিং দেওয়া হয়। সেলমাও এই আইডিয়াটা পছন্দ করে এবং জানায় ওরহান এখন আগের চেয়ে আরো অনেক বেশি ফ্রি টাইম পাবে। এরপর তারা একটি ঘরে যায় যেখানে ওরহানের নতুন টিমের সদস্যরা অপেক্ষা করছিল। রেইন, নীলচুলের মেয়ে, সে এই দলের মেজ। ওরহান খেয়াল করে যে সে অভিজ্ঞ হওয়া সত্ত্বেও তার মধ্যে আত্মবিশ্বাসের অনেক অভাব আছে। ওটিস, সে এই দলের হিলার। উইল, সে লম্বা এবং রূপালী চুলের একটা ছেলে, সে দলের ডিফেন্ডার বা ট্যাঙ্ক। সেলমা, সে এই দলের এনচ্যান্টার, সে এই পার্টির লিডার। ওরহান নিজের পরিচয় দেয় যে সে এখন থেকে এই পার্টির ফ্রন্টলাইন অ্যাটাকার। উইল হাসতে হাসতে স্বীকার করে নেয় যে অ্যালবার্ট চলে যাওয়ার পর সে এই জায়গাটা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে অ্যালবার্টের মতো এত বেশি দক্ষ না। কথায় কথায় উইল ওরহানকে সরাসরি জিজ্ঞাসা করে যে সে কিভাবে ব্ল্যাক ড্রাগনকে হারিয়েছে। ওরহান প্রথমে কিছুটা অস্বস্তি বোধ করলেও পরে সে মনে করে এই দলের মধ্যে সবকিছু পরিষ্কার থাকা উচিত। সে জানায় সে নিজের তৈরি করা দুটো স্পেশাল স্পেল ব্যবহার করেছিল। প্রথম স্পেলটি যে কোনো ম্যাজিক বা অস্ত্রের পাওয়ারকে বহুগুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয় স্পেলটি বাফ, অর্থাৎ শক্তি বাড়িয়ে দেওয়ার ম্যাজিক। সে এই ম্যাজিকটাকে বারবার ব্যবহার করে নিজের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে নিয়েছিল। এটা শুনে রেইন আর ওটিস অবাক হয়ে যায়। তবে ওরহান সতর্ক করে দেয় যে এটাকে সে শুধুমাত্র নিজের উপরে ব্যবহার করতে পারে এবং এটি তার শরীরের উপরে মারাত্মক লেভেলের চাপ সৃষ্টি করে। ওটিস যখন জিজ্ঞাসা করে সে কেন সবসময় এই রোল প্লে করে, তখন ওরহান জানায় যে সে যতই চেষ্টা করুক না কেন সে শুধুমাত্র মিড লেভেলের ম্যাজিকই ব্যবহার করতে পারে। সেলমা অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন সে অ্যাডভান্স লেভেলের ম্যাজিক ইউজ করতে পারে না। ওরহান তখন একটু ভারী গলায় বলে যে সে নিজেও জানে না এটার কারণ কি, তবে তার অরিজিনাল স্পেলগুলো এটার অভাব পূরণ করে দেয়। সেলমা প্ল্যান করে যে তারা দ্রুত ডানজনে গিয়ে টিম ওয়ার্ক প্র্যাকটিস করবে, কিন্তু ওরহান জানায় তার আগে তার একটা নতুন তলোয়ার লাগবে। ওরহান জানায় সে মূলত সাধারণ দোকান থেকেই তলোয়ার কেনে, আর এটা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তারা সবাই মিলে তাকে একটা ব্ল্যাকস্মিথ বা কামারের কাছে নিয়ে যায়। কামারটি জানায় ওরহানের লেভেলের জন্য স্পেশাল অস্ত্র দরকার। তখন ওরহান তার কাছে থাকা একটা রেয়ার আইটেম বের করে, আর এটা ছিল ব্ল্যাক ড্রাগনের স্কেল বা আশ। আর এটা দেখে তারা মোটামুটি শক্ত হয়ে যায়, কারণ তাদের ওই ব্ল্যাক ড্রাগনের রেডের কথা তখন মনে পড়ে যায়। ওরহান তখন সরি বলতে শুরু করে। রেইন তখন নিজেকে সামনে নিয়ে বলে যে এই স্কেল দিয়ে ওরহানের জন্য একটা পারফেক্ট তলোয়ার বানানো সম্ভব। কিছুদিন পর সেলমা একটা মিটিং ডাকে। সে জানায় তাদের নোক্সিয়া শিপ এর প্যাক্ট কালেক্ট করতে হবে এবং এর জন্য তাদের 86 বা 86 নম্বর তলায় যেতে হবে। ওরহান মনে মনে তখন প্রতিজ্ঞা করে যে সে এই নতুন টিমকে এত বেশি শক্তিশালী করে দিবে যে যেন তারা 94 তলা পর্যন্ত পৌঁছাতে পারে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই তারা 86 তলায় চলে যায়। সেখানকার পরিবেশ ছিল অনেক বেশি সুন্দর এবং মনোরম। এত সুন্দর পরিবেশ দেখে এই টিমের সবাই অনেক বেশি স্বস্তি আর শান্তি অনুভব করে। 86 তলা দেখতে অনেক সুন্দর হলেও এই জায়গাটা আসলে ছিল অনেক বেশি ডেঞ্জারাস। সেলমা তার টিমকে সতর্ক করে দেয় যে এখানে মনোযোগ হারানোর কোনো সুযোগ নেই। যদি তারা মনোযোগ হারিয়ে ফেলে তখন যে কোনো বিপদ তাদের দিকে আসতে পারে, কারণ এখানকার আর্থ ড্যাগার অনেক বেশি ভয়ঙ্কর। তাদের মূল লক্ষ্য হচ্ছে ওরহানের সাথে থেকে নিজের টিম ওয়ার্ককে আরো অনেক বেশি উন্নত করা। সেলমা সবাইকে তাদের দায়িত্ব ভাগ করে দেয়। উইল মনস্টারদের মনোযোগ তার নিজের দিকে টেনে নিবে। রেইন পেছন থেকে
শক্তিশালী এক্সপ্লোসিভ ম্যাজিক দিয়ে অ্যাটাক করবে। ওটিস সাপোর্ট এবং হিলিং ম্যাজিক দিয়ে সবাইকে ব্যাকআপ দিবে। সেলমা পুরো দলকে গাইড করবে এবং কমান্ড করবে। ওরহান ফ্রন্ট লাইনে থেকে শত্রুদেরকে মেইন ড্যামেজগুলো দিবে। হঠাৎ একটা বিশাল ফায়ারবল তাদের দিকে ধেয়ে আসতে থাকে। সেলমা সময় মতো রিয়েক্ট করতে না পারলেও ওরহান খুবই দ্রুত তার ডিফেন্সিভ ওয়াল তৈরি করে সবাইকে বাঁচিয়ে নেয়। সবাই বুঝতে পারে এটা কোনো লুকানো ড্রাগনের কাজ। ওটিস তার ম্যাজিক ট্র্যাকিং অ্যাবিলিটি ব্যবহার করে পাথরের আড়ালে লুকিয়ে থাকা মনস্টারটাকে খুঁজে বের করে। লড়াই শুরু হলে উইল মনস্টারটির দিকে ধেয়ে যায়। সে অনেক বেশি দক্ষতার সাথে এই আর্থ ড্রাগনের আগুনগুলোকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে কেটে ফেলে। উইল যখন মনস্টারটিকে একটি সুবিধাজনক অবস্থায় নিয়ে আসে তখন রেইন তার পাওয়ারফুল এক্সপ্লোসিভ ম্যাজিক দিয়ে একটা আঘাতেই এই মনস্টারটাকে মেরে ফেলে। ওরহান তাদের এই পারফেক্ট সমন্বয় দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে লক্ষ্য করে যে উইল শুধুমাত্র আক্রমণ ঠেকাচ্ছিল না, বরং সে এনিমির ম্যাজিকগুলোকেও ক্যান্সেল করে দিচ্ছিল। হঠাৎ অনেক জোরের শব্দ শোনা যায়। দেখা যায় দুটো আর্থ ড্রাগন তাদের দিকে এগিয়ে আসছে। সেলমা এটাকে টিমওয়ার্ক প্র্যাকটিসের অনেক ভালো একটা সুযোগ মনে করে। উইল এবং ওরহান যখন ড্রাগনটির দিকে এগিয়ে যাচ্ছিল তখন ওরহান হঠাৎ থেমে যায়। তার সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে পারে বড় কোনো একটা বিপদ আসছে। সে ফাঁকা জায়গায় একটা অ্যাটাক করতেই সেখানে লুকিয়ে থাকা একটা টার্টেল মনস্টার বা কচ্ছপ মনস্টার বেরিয়ে আসে, যা তাদেরকে পেছন থেকে আক্রমণ করার জন্য অপেক্ষা করছিল। পরিস্থিতি এখন অনেক বেশি জটিল হয়ে যায়। দুইটা আর্থ ড্রাগার এবং একটি শক্ত খোলসওয়ালা টার্টেল মনস্টার। সেলমা দ্রুত কমান্ড নিয়ে নেয়। সে জানে এই টার্টেল মনস্টারটি ধীর গতির হলেও তার খোলস অনেক বেশি শক্ত, তাই সে রেইন এবং ওটিসকে বলে টার্টেলটিকে হ্যান্ডেল করতে। আর সে নিজে উইল এবং ওরহানের সাথে ড্রাগন দুটির সাথে ফাইট করা শুরু করে। ওরহান সেলমার পরিষ্কার এবং নিখুঁত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে অনেক বেশি মুগ্ধ হয়। ড্রাগনরা যখন ফায়ারবল ছুড়ছিল উইল তখন ঢাল হয়ে দাঁড়িয়ে সেগুলোকে আটকে দেয় এবং সেই সুযোগে ওরহান শক্তিশালী আক্রমণ করে ড্রাগন দুটোকে শেষ করে দেয়। অন্যদিকে রেইন এবং ওটিস মিলেও এই টার্টেল মনস্টারটিকে মেরে ফেলতে সক্ষম হয়। মিশন সফলভাবে শেষ হয় এবং প্রচুর লুট সংগ্রহ করে তারা সন্ধ্যাবেলায় সেলিব্রেট করতে করতে ড্রিঙ্কস করতে যায়। সেখানে বেশ কিছু ড্রিঙ্কস খাওয়ার পর সেলমা কিছুটা নেশাগ্রস্ত হয়ে যায় এবং ওরহানের খুবই কাছাকাছি চলে আসে। এতে ওরহান অনেক বেশি অস্বস্তি বোধ করে। ঠিক তখনই রেইন সেখানে এসে ওরহানের হাত ধরে ফেলে। উইল এসব দেখে হাসাহাসি করে ওরহানকে টিজ করতে থাকে। পরিস্থিতি সামলাতে না পেরে ওরহান তার স্লিপ ম্যাজিক ব্যবহার করে সেলমা এবং রেইনকে ঘুম পাড়িয়ে দেয়। এরপর ওরহান সেলমাকে তার বাড়িতে পৌঁছে দিতে গেলে সেখানে সোফিয়া তার জন্য অপেক্ষা করছিল। সোফিয়া যখন দেখে সেলমা ওরহানের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে তখন সে বেশ কিছুটা জেলাস ফিল করে। পরে সেলমার জ্ঞান ফিরলে সে বুঝতে পারে সে ওরহানকে অস্বস্তিতে ফেলছে। সে তখন সোফিয়ার মনের অবস্থা বুঝতে পেরে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড হয়ে যায়। সে কি ওরহানকে শুধু শ্রদ্ধা করে নাকি সে ওরহানকে আসলে ভালোবাসে। পরের দিন সকালে সেলমা এবং ওরহান ম্যানেজমেন্ট অফিসে যায়। সেখানে স্টেলা তাদের নতুন ট্রেনার কার্লা এর সাথে পরিচয় করিয়ে দেয়। কার্লা জানায় এখন থেকে ওরহান গ্রুপ নাম্বার 10 এর ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবে। কার্লা যখন জিজ্ঞাসা করে যে সে ট্রেনিং ফাইল চেক করেছে কিনা তখন ওরহান জানায় যে সে আগে থেকেই তাদের চিনে, অর্থাৎ সোফিয়া, লোগান আর ক্যারলের কথা বলা হচ্ছে। স্টেলা এবং কার্লা দুজনেই নিশ্চিত হয়ে যায় যে ওরহানই পারবে এই নতুনদের এক্সপার্ট করে তুলতে। ওরহান যখন ট্রেনিং এর সিস্টেম সম্পর্কে জানতে চায় স্টেলা তখন তাকে জানায় এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। ওরহান যেভাবে ইচ্ছা তাদের সেভাবেই ট্রেন করতে পারবে। শুধু একটাই শর্ত, তাদের এত শক্তিশালী করে তুলতে হবে যেন বাইরের জগতে তারা খুবই সহজে বেঁচে থাকতে পারে। ওরহান এই বিশাল দায়িত্বটা পেয়ে বেশ কিছুটা চিন্তিত হয়ে যায়। স্টেলা এবং সেলমার সাথে কথা বলার পর স্টেলা লক্ষ্য করে যে আগামী 6 মাসের মধ্যে এই ট্রেনিংদের এত শক্তিশালী করতে হবে যেন তারা মিড লেভেলের ফ্লোরগুলোকে একাই সামলাতে পারে। ওরহান মনে করে এই জিনিসটা করা অনেক বেশি কঠিন, কিন্তু স্টেলা জানায় যে ওরা ট্যালেন্টেড হলেও বেস্ট ট্রাভেল মেকার, তাই ওদের উপরে আসলে তাদের প্রত্যাশা অনেক বেশি। এরপর করিডোর দিয়ে যাওয়ার সময় সেলমা ওরহানকে সোফিয়ার অতীত সম্পর্কে জানায়। সোফিয়া ছিল একজন কাজের মহিলার মেয়ে বা মেইডের মেয়ে। মায়ের মৃত্যুর পর সে পরিবারে কোনো আপনজন খুঁজে পায়নি, তাকে সবসময় বহিরাগত হিসাবে দেখা হতো। সেলমা যখন বাড়ি ছেড়ে চলে যায় সোফিয়া তখন আরো অনেক বেশি একা হয়ে যায়। পরে সেলমা ফিরে এসে সোফিয়াকে তার নিজের সাথে নিয়ে যায় এবং তাকে নিজের বোনের মতো আগলে রাখতে শুরু করে। ওরহান এসব শুনে সেলমার কাছে প্রতিজ্ঞা করে যে সে এখন থেকে সোফিয়ার খেয়াল রাখবে। যাই হোক, এরপর ট্রেনিং রুমে গিয়ে ওরহান গ্রুপ 10 এর 3 জন ছাত্রের সাথে দেখা করে এবং জানায় এখন থেকে সেই তাদের ট্রেনার। এটা শুনে সোফিয়া, লোগান আর ক্যারল অনেক বেশি খুশি হয়ে যায়। সোফিয়া সবার সামনে ওরহানের প্রশংসা করে বলে যে সে একাই ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে দিয়েছে। ওরহান তখন অনেক সুন্দরভাবে হাসে এবং তাদেরকে অনুপ্রাণিত করে বলে যে একদিন তারাও তার মতোই শক্তিশালী হবে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমির মুখোমুখি হবে, তাই এখন থেকেই তাদের অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হবে। সে তাদের উপদেশ দেয় যেন তারা অন্ধভাবে তাকে অনুসরণ না করে নিজের বুদ্ধি খাটায় এবং নিজেদের মতো কিছু করার চেষ্টা করে। ওরহান সবার কাছে তাদের জীবনের লক্ষ্যের কথা শুনতে চায়। সোফিয়া তার নিজের বোন সেলমার মতো শক্তিশালী হতে চায়। লোগান জানায় যে সে টাকার জন্য এসব করছে, কারণ তারা গ্রাম অনেক বেশি দরিদ্র। পুরো গ্রামবাসী মিলে তাকে শহরে পাঠিয়েছে যেন সে বড় কিছু করে গ্রামের দুঃখ
সরাতে পারে। ক্যারল বলে যে তার জীবনের বিশেষ কোনো লক্ষ্য নেই, সে শুধু মনস্টার মারতে পছন্দ করে, কারণ মনস্টারদেরকে মারলে মানুষের মুখে হাসি ফোটে। কিন্তু ওরহান বুঝতে পারে ক্যারল আসলে তার আসল লক্ষ্যটা বা অনুভূতিটা এখানে লুকানোর চেষ্টা করছে। সবশেষে সোফিয়া ওরহানকে জিজ্ঞাসা করে সে কেন অ্যাডভেঞ্চারার হলো। ওরহান তখন গম্ভীরভাবে বলে, আমি এতটা শক্তিশালী হতে চাই যেন আমাকে আর কখনোই আমার প্রিয় মানুষদেরকে হারাতে না হয়, বা কেউই আমার কাছ থেকে যেন আমার প্রিয় মানুষদেরকে ছিনিয়ে নিতে না পারে। পরের দিন তারা ডানজানে উলফ মনস্টারদের সাথে লড়াই করতে যায়। সোফিয়া এখানে অনেক ভালো লড়াই করছিল, কিন্তু ওরহান খেয়াল করে কোরল একজন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও নিজের সুরক্ষার কথা তোয়াক্কা না করে সে পাগলের মতো অ্যাটাক করছে। একটা নেকড়ে যখন পেছন থেকে ক্যারলকে আক্রমণ করতে যায়, ওরহান তখন শিল্ড দিয়ে সেটাকে আটকে দেয় এবং এই মনস্টারটাকে মেরে ফেলে। ওরহান যখন ক্যারলকে তার গাফিলতির কথা জিজ্ঞাসা করে, ক্যারল হঠাৎ নিজের ছুরি দিয়ে তার নিজের হাত কেটে ফেলে। ওরহান এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ক্ষত নিজে থেকেই সেরে যায় বা সেই ক্ষতটা হিল হয়ে যায়। ক্যারল জানায় যে তার শরীরে রিজেনারেশন পাওয়ার আছে, তাই সে ব্যথায় অভ্যস্ত, আর এ কারণে সে নিজের ডিফেন্স নিয়ে ভাবে না। ওরহান বুঝতে পারে ক্যারলের অতীত কতটা যন্ত্রণাদায়ক ছিল। সে তাকে বুঝায় যে সে আঘাত পেলে পুরো টিমের খারাপ লাগে, আর এই প্রথম কেউ তার সম্পর্কে এভাবে বলেছে। আর এই কারণে ক্যারল এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে এখানে কান্না করে দেয় এবং সে এখানে প্রমিস করে এখন থেকে সে আর এমনটা করবে না। ওরহান তাকে সান্ত্বনা দিতে তাকে হাক করার চেষ্টা করলে এখানে সে ভয়ে কেঁপে ওঠে। এটা দেখে ওরহান বুঝতে পারে যে মেয়েটা আসলে কতটা ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। ওরহান তখন তাকে প্রমিস করে যে এখন থেকে কেউই আর তাকে আঘাত করবে না। পরবর্তী কয়েকটা দিন ওরহান তাদের অনেক বেশি কঠোর ট্রেনিং দেয়। ক্যারলকে শিখায় কিভাবে ডজ করতে হবে, লোগানকে শিখায় কিভাবে স্পিয়ার চালাতে হবে এবং সোফিয়াকে নতুন নতুন স্পেল প্র্যাকটিস করা শিখায়। যখন সে সবার বেসিক ট্রেনিং নিয়ে সন্তুষ্ট হয়, তখন রেইন এসে জানায় ওরহানের নতুন তলোয়ারটি তৈরি হয়ে গেছে। ওরহান কামারের দোকানে গিয়ে তার সেই নতুন তলোয়ারটি হাতে নেয়। ব্ল্যাক ড্রাগনের স্কেল দিয়ে তৈরি করা এই তলোয়ারটির ভারসাম্য এবং অনুভূতি ছিল একদম নিখুঁত। সে মনে মনে প্রতিজ্ঞা করে এই তলোয়ার দিয়ে সে তার সাথীদেরকে বা সে তার টিম মেম্বারদেরকে রক্ষা করবে। পরের দিন সে তার টিম নিয়ে ডানজানের 91 তলায় পৌঁছে যায়। সেখানে তাদের সামনে এক শক্তিশালী আনডেড কিং চলে আসে, কিন্তু ওরহান তার এই নতুন তলোয়ারের জাস্ট একটা আঘাতেই এই মনস্টারটাকে একদম মেরে ফেলে। সবাই ওরহানের এই পাওয়ার দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং আনন্দের সাথে তারা ওরহানকে চিয়ার আপ করতে থাকে। নতুন তলোয়ারটি হাতে নিয়ে ওরহান অনেক বেশি অবাক হয়ে যায়। সেলমা যখন জিজ্ঞাসা করে এই তলোয়ারটি কেমন হয়েছে, ওরহান তখন বলে এই তলোয়ারটিকে আমার হাতের অংশ বলে মনে হচ্ছে। আমার মনেই হচ্ছে না আমি কোনো তলোয়ার নিয়ে আসি, আমার মনে হচ্ছে আমি আমার হাত দিয়ে ফাইট করছি। ব্ল্যাক ড্রাগনের দুর্লভ আঁশ বা স্কেল দিয়ে তৈরি হওয়া এই তলোয়ারটা অনেক বেশি শক্তিশালী আর রেয়ার ছিল। সেলমা সবাইকে এবার ফিরে যাওয়ার নির্দেশ দেয়, কারণ তাদের পরবর্তী লক্ষ্য ছিল 92 তলা। সেখানে সেই ভয়ঙ্কর ব্ল্যাক ড্রাগন তাদের জন্য অপেক্ষা করছে। এবার তারা যে কোনো মূল্যে এই ব্ল্যাক ড্রাগনকে হারানোর শপথ নেয়। ডানজন থেকে বেরিয়ে আসার পর সবাই অনেক বেশি ক্লান্ত ছিল। তখন সে একটা ভয়ঙ্কর খবর পায়। বৃদ্ধটি জানায় এক নৃশংস ক্রিমিনাল গ্রুপ আবার জেগে উঠেছে এবং তারা অ্যাডভেঞ্চারারদের নির্মমভাবে হত্যা করছে। ওরহান বুঝতে পারে এই গ্রুপটি আসলে অনেক বেশি শক্তিশালী। গিল্ড হয়তো প্যানিক ছড়াবে এই ভয়ে এখনো এই খবরটাকে গোপন রেখেছে। ওরহান সিদ্ধান্ত নেয় যে আপাতত সে নিজে এবং সে তার টিমকে এই ভয়ঙ্কর গ্রুপটার কাছ থেকে আলাদা বা সরিয়ে রাখবে। 92 ফ্লোরে যাওয়ার আগে ওরহানের বর্তমান টিমের সদস্যরা নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছিল। রেইন তার পুরনো লিডার অ্যালবার্টের পোশাক দেখে কাঁদছিল এবং মনে মনে প্রতিশোধ নেওয়ার শপথ নিচ্ছিল। উইল সে একটা নতুন বর্ষা বা স্পেয়ার নেয়। সে নিজেকে দোষী মনে করে আর ভাবতে থাকে তার কারণেই হয়তো অ্যালবার্ট মারা গিয়েছিল, তাই সে এবার আরো অনেক বেশি শক্তিশালী হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়। ওটিস চাঁদের দিকে তাকিয়ে ভাবছিল তারা কি সত্যি সেই ড্রাগনটাকে হারানোর মতো শক্তিশালী হয়েছে। সে নিজের কাছে প্রতিজ্ঞা করে যে এবার সে আর কাউকেই মরতে দিবে না। অন্যদিকে সোফিয়া তার বড় বোন সেলমাকে অনুরোধ করে যেন সে এই ড্রাগন ফাইটে না যায়, কারণ গতবারের লড়াই ছিল অনেক বেশি ডেঞ্জারাস। কিন্তু সেলমা জানায় 1 বছর আগের চেয়ে তারা এখন অনেক বেশি শক্তিশালী আর এবার তারা অবশ্যই বদলা নিবে। সোফিয়া সেলমাকে জড়িয়ে ধরে তাকে সাহস দেয়। পরের দিন সকালে ওরহান তার ট্রেনিং টিম মানে সোফিয়া, লোগান আর ক্যারলকে নিয়ে ডানজনের ভেতরে যায়। তারা খুবই সহজে 29তম তলা ক্লিয়ার করে ফেলে। ওরহান খুব খুশি হয়ে বলে যে তোমরা এখন আগের চেয়ে অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছো। 30 তলা ক্লিয়ার করলে তোমরা অফিসিয়ালি অ্যাডভেঞ্চারার হয়ে যাবে। তবে এই আনন্দের মাঝেও সোফিয়ার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। সে বুঝতে পারে তারা ফুল অ্যাডভেঞ্চারার হয়ে গেলে তাদের আলাদা আলাদা ইউনিটে পাঠিয়ে দেওয়া হবে এবং ওরহান আর তাদের ট্রেনার থাকবে না। গিল্ড থেকে জানানো হয় যে 2 দিন পর তাদের ফাইনাল টেস্ট শুরু হবে এবং একজন সিনিয়র অ্যাডভেঞ্চারার এই সবকিছু পর্যবেক্ষণ করবে। সমস্যাটা হচ্ছে একই দিনে ওরহান এবং তার টিমের 92 তলায় যাওয়ার কথা। সোফিয়া চেয়েছিল ওরহান যেন তাদের সাথে থাকে, কিন্তু মিশন পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না। ওরহান তার যাত্রা কিছুটা পিছিয়ে দিতে চাইলেও সোফিয়া তাকে থামিয়ে দেয়। সে বলে 1 বছর ধরে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছি, আমরা আমাদের টেস্ট একাই ক্লিয়ার করতে পারবো। সবাই তখন একে অপরকে কথা দেয় যে তারা কোনো ঝুঁকি নেবে না এবং সুরক্ষিত থাকবে। যাওয়ার আগে ওরহান তাদের সবগুলো প্ল্যান চেক করে নেয় এবং তাদেরকে সতর্ক করে বলে যে সবকিছু কিন্তু
সবসময় প্ল্যান অনুযায়ী চলে না, তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সব শেষে সে সবাইকে একটা করে লাকি পেন্ডেন্ট এবং তাদেরকে শুভকামনা জানিয়ে তাদের বিদায় দেয়। অবশেষে সেই দিনটি চলে আসে। একদিকে ওরহান তার দল নিয়ে 92তম ফ্লোরে ব্ল্যাক ড্রাগনের মুখোমুখি হয়, অন্যদিকে সোফিয়া এবং তার টিম 30তম ফ্লোরে পৌঁছে যায় এবং ফাইনালি তাদের টেস্ট শুরু হয়। সোফিয়ারা ফ্লোরে প্রবেশ করতেই লোগান শত্রুর উপস্থিতির টের পায় এবং দেখা যায় 4টি গবলিন তাদের উপরে আক্রমণ করা শুরু করেছে। কোরল কৌশলে তাদের মনোযোগ অন্যদিকে সরালে লোগান আর সোফিয়া মিলে গবলিনদেরকে শেষ করে দেয়। তাদের এই দক্ষতা দেখে পর্যবেক্ষক সিনিয়র অ্যাডভেঞ্চারার অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে 92 তলায় ড্রাগনটি জেগে ওঠার সাথে সাথেই লড়াই শুরু হয়। সেলমা সবাইকে বাফ দেয় এবং ওরহান তার স্পেশাল স্পেল দিয়ে নিজেকে আবারও শক্তিশালী করে তোলে। যুদ্ধের শুরুতেই উইল ড্রাগনের লেজে আক্রমণ করে এবং ওরহান সেটিকে কেটে ফেলে। সোফিয়ারা যখন বসরুমে পৌঁছায় তখন তাদের কাল্টের কিছু অ্যাডভেঞ্চারারদের সাথে দেখা হয়। তাদের মধ্যে একজন লোগানের মন পড়ে ফেলে এবং বুঝতে পারে তারা ড্রাগন স্লেয়ার ওরহানেরই টিমমেট। হঠাৎ কাল্টের লোকেরা তাদের সুপারভাইজারের মাথা কেটে ফেলে, যা দেখে নতুনরা প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে যায়। কাল্টের একজন মাসলওয়ালা লোক তার আর্থ ম্যাজিক দিয়ে বের হওয়ার পথ বন্ধ করে দেয়। ক্যারল তাদের বাঁচাতে গেলে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। একই সময় ওরহান তার লাকি পেন্ডেন্ট থেকে বিপদের সংকেত পায়। সে বুঝতে পারে সোফিয়ারা অনেক বেশি বিপদের মধ্যে পড়ে গেছে, কিন্তু ড্রাগনটিকে ছেড়ে সে যেতে পারছিল না, কারণ ড্রাগনটি তার কাটালেজ আর তার ডানা আবারও রিজেনারেট করে ফেলেছিল। ওরহান এক কঠিন দোটানার মধ্যে পড়ে যায়। সে তার সাথীদেরকে বাঁচাবে নাকি এই ড্রাগনটাকে মারবে। 30 তলায় এই মাসলাল্লা লোকটি সোফিয়ার দিকে এগোতে শুরু করে। সোফিয়া ভয়ে আর ক্যারলের চিন্তায় যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলছিল। তখন লোগান তাকে মনে করিয়ে দেয় যে আমাদের টিচার ওরহান কখনোই লড়াই থেকে পিছু হটে না। আমাদের প্রথম টার্গেট হচ্ছে নিরাপদে আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আর এটার জন্য আমাদেরকে এখন ফাইট করতে হবে। লোগানের কথায় সোফিয়ার আত্মবিশ্বাস ফিরে আসে। লোগান লোকটিকে তার ম্যাজিক দিয়ে ট্র্যাপ করার চেষ্টা করে, কিন্তু এই লোকটি লোগানকে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। লোকটি যখন সোফিয়াকে মারতে তার তলোয়ার তোলে, সোফিয়া তখন ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তে লোকটির শরীর জমে যায়। সোফিয়ার ভেতরকার স্পেশাল এক ধরনের পাওয়ার এখন জেগে উঠেছে। সে তার শক্তি দিয়ে এই লোকটিকে দেয়ালে আছড়ে মারে। এই লোকটিকে আছড়ে মারার পর সে লোগানকে হিল করতে শুরু করে, কিন্তু লোকটি আবারও উঠে দাঁড়িয়ে তাদের সাথে ফাইট করা শুরু করে। এদিকে 92তম ফ্লোরে ওরহান বুঝতে পারে তাকে এখনই শেষ ফয়সালা নিতে হবে, বা তাকে এখনই সিদ্ধান্তটা নিতে হবে। সে তার ব্রেসলেটের স্টোরেজ স্পেল অ্যাক্টিভেট করে এবং তার তলোয়ারটি ঘন অন্ধকারে ঢেকে যায়, অর্থাৎ তার তলোয়ারটি এখন পিওর ডার্কনেসে পরিণত হয়। সে ড্রাগনের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার পায়ে প্রচন্ড জোরে আঘাত করে। ড্রাগনটি মাটিতে পড়ে গেলেও তার পা আবারও ঠিক হয়ে যায়। ওরহান তখন চিৎকার করে বলে একে জাস্ট একটা আঘাতেই শেষ করতে হবে। ড্রাগনের লেজার আঘাতে সেলমার ব্যারিয়ার ভেঙে যায় এবং সে ছিটকে পড়ে। ওরহান তখন উঁচু থেকে ঝাঁপ দেয় আর তার সব শক্তি এই তলোয়ারের মধ্যে জড়ো করে এবং ড্রাগনের কপালে একটা ডেঞ্জারাস আক্রমণ করে। ওরহান তখন চিৎকার করে বলে আমি আর আমার বন্ধুদেরকে হারাতে পারবো না। প্রচন্ড বিস্ফোরণের কারণে এই ড্রাগনের শরীর এবার টুকরো টুকরো হয়ে যায়। ড্রাগন শেষ হওয়ার পর সেলমা খুশিতে হাসতে থাকলেও এর পরের মুহূর্তেই সে অতিরিক্ত ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে 30 তলায় সোফিয়া যখন একদম নিরুপায় হয়ে ওরহানের কাছে সাহায্য চাইছিল, ঠিক তখনই দুটো শক্তিশালী অ্যাটাক এই মাসলাল্লা লোকটির উপরে আসে আর সে ছিটকে অনেক দূরে চলে যায়। ধুলো সরলে দেখা যায় যে স্বয়ং ওরহান সেখানে চলে এসেছে আর সেই মূলত তাকে বাঁচিয়েছে। ওরহানকে দেখে সোফিয়া এখানে কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। ওরহান তখন তাকে বলে দেরি হওয়ার জন্য আমি অনেক বেশি দুঃখিত, তোমরা সবাই অনেক ভালো লড়াই করেছো। ওরহান তার ছাত্রদের চারপাশে একটা বিশাল ব্যারিয়ার তৈরি করে দেয় এবং এই কাল্টের লোকদেরকে জিজ্ঞাসা করে তারা কেন এই বাচ্চাদের উপরে আক্রমণ করছে। একজন প্রিস্টেস জানায় তারা সোফিয়াদের টোপ বা বেইট হিসেবে ব্যবহার করেছে যেন ওরহানকে তারা বাইরে বের করে আনতে পারে। এটা শুনে ওরহান প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার তলোয়ার বের করে এই কাল্টের মেম্বারদের উপরে আক্রমণ করা শুরু করে। এই কাল্টের মেম্বাররা কিন্তু মানুষের সাথে ফাইট করার ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট ছিল, কিন্তু ওরহান তাদের কোনো কথা না শুনে তাদের উপরে আক্রমণ করতে থাকে। ওরহানের এই ধরনের আক্রমণ দেখে এই প্রিস্টেস কোনো রকমে নিজেকে রক্ষা করতে পাশে সরে যায় বা একটু সাইডে চলে যায় আর কি। ফাইট করার সময় ওরহান তার গ্র্যাভিটি ম্যাজিক ব্যবহার করে এই কাল্টের সাধারণ মেম্বারদেরকে বন্দী করে ফেলে এবং তাদেরকে খুবই সহজে শেষ করে দেয়। এখন শুধুমাত্র এই প্রিস্টেস বেঁচে ছিল, যে আসলে অনেক বেশি এক্সপার্ট ছিল। সে ওরহানের প্রত্যেকটা আক্রমণকেই ব্লক করে দিচ্ছিল। মেয়েটা তখন ওরহানকে তার টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেয় আর ওরহান তখন সরাসরি এটাকে রিজেক্ট করে দেয়। মেয়েটি তখন বলে তুমি এই খুনিদের সাথে কেন কাজ করছো? এই খুনিরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে ড্রাগন বা সকল ডানজানের ভেতরের মনস্টারদেরকে মেরে ফেলে। তুমি এদের সাথে কাজ করে শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। যাই হোক, ফাইট করতে করতে এক পর্যায়ে মেয়েটি একের পর এক ফায়ারবল ছুড়ে মারতে থাকে এবং ওরহানের গায়ে এই আঘাতগুলো লাগে। মেয়েটি ভাবে ওরহান হয়তো মারা গেছে, কিন্তু ওরহান তার তলোয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করে বেঁচে গিয়েছিল। এরপর সে দ্রুত নিজের তলোয়ার
চাবুকে পরিণত করে এবং এই মেয়েটিকে বেঁধে ফেলে। ধস্তাধস্তির সময় মেয়েটির মাথার হুড খুলে যায় এবং তার রূপালী চুল দেখে ওরহান স্তব্ধ হয়ে যায়। ওরহান তখন বুঝতে পারে এই মেয়েটা আসলে আর কেউ না, এই মেয়েটা হচ্ছে তার ছোটবেলার বন্ধু কায়ান। কায়ানও ওরহানের ম্যাজিক চিনে ফেলে এবং তারা দুজনেই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। কায়ান রহস্যময়ভাবে হাসে এবং লড়াই থামানোর ইঙ্গিত দেয়। ঠিক সেই মুহূর্তেই ওরহানের ম্যাজিক শেষ হয়ে যায় এবং কায়ান মুক্ত হয়ে যায়। কায়ানের বাকি টিমমেটরাও সেখানে চলে আসে। কায়ান তখন সেখান থেকে চলে যায় এবং যাওয়ার সময় সে ওরহানকে বলে, আশা করি আমরা পরের বার শত্রু হিসেবে মিলবো না। মানে এখানে ওরহানও কায়ানকে চিনতে পেরেছে এবং কায়ানও ওরহানকে চিনতে পেরেছে। আর এই কারণেই মূলত এখন তারা এই ফাইট করা বাদ দিয়ে দিয়েছে। আর ওরহান যদি এখনো এই ড্রাগন স্লেয়ার হিসেবে কাজ করে তাহলে কিন্তু তারা পরবর্তীতেও শত্রু থাকবে। তবে ওরহান যদি এই কাজ ছেড়ে দেয় তাহলে তারা আবারও বন্ধু হয়ে যেতে পারবে। যাই হোক, এই কার্টেন মেম্বাররা যখন চলে যায় তখন ওরহান কিছুটা নিশ্চিন্ত হয়। লোগান তখন জিজ্ঞাসা করে যে সে এই মেয়েটাকে চেনে কিনা, কিন্তু ওরহান তখন নিজের পরিচয় গোপন রাখার জন্য লোগানকে বলে, না আমি তাকে চিনি না। অন্যদিকে কায়ান নিজের ডেরায় ফিরে গিয়ে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ ওরহান এখনো বেঁচে আছে। কিন্তু সে রাগে ফেটে পড়ে সেই মহিলার উপরে যে তাকে মিথ্যা কথা বলেছিল যে ওরহান মারা গেছে। কায়ান তখন প্রতিজ্ঞা করে যে সে ওই মহিলার উপর থেকে তার হারানো সময়ের জন্য প্রতিশোধ নিবে বা তাকে মিথ্যা বলার জন্য তার উপরে প্রতিশোধ নিবে। এদিকে অলিভার পাগলের মতো ট্রেনিং করা শুরু করে। সে যখন শুনেছে ওরহান একটা ব্ল্যাক ড্রাগনকে হারিয়ে দিয়েছে তখন থেকেই তার মনের মধ্যে অনেক বেশি জেলাসি কাজ করছিল। তার টিমের মেম্বার ফিলি যখন জিজ্ঞাসা করে সে কি ওরহানের সাথে টক্কর দেওয়ার জন্য লড়ছে কিনা, অলিভার তখন জানায় যে আমি আমার দুর্বলতার জন্য অনেক বেশি লজ্জিত। তবে সামনে বিশাল একটা কমব্যাক টুর্নামেন্ট হওয়ার খবর শুনে অলিভার আবারও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে ঠিক করে এই টুর্নামেন্টে সে ওরহানকে হারিয়ে দিয়ে সে প্রমাণ করবে যে সে ওরহানের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর সেই হচ্ছে আসল হিরো। কিছুদিন পর ওরহান তার ছাত্রদের মানে সোফিয়া, লোগান আর ক্যারলকে ডেকে পাঠায়। সে দুঃখ প্রকাশ করে যে গত পরীক্ষার সময় সে ঠিক সময় পৌঁছাতে পারেনি এবং তাদেরকে সে বিপদে ফেলেছিল। কিন্তু ছাত্ররা জানায় যে ওরহান না থাকলে আজকে তারা বেঁচে থাকতো না। ওরহান তখন বুঝতে পারে যে সে ওই ড্রাগনটাকে মেরে ফেললেও এখনো পুরো পৃথিবী থেকে বিপদ সে দূর করতে পারেনি আর সে এখনো ওই পরিমাণে শক্তিশালী হতে পারেনি। সে তার ছাত্রদেরকে বলে, গতবার হয়তো আমরা পরিস্থিতির কাছে হেরে গিয়েছিলাম, কিন্তু খুশির কথা হচ্ছে আমরা এখনো বেঁচে আছি আর বেঁচে থাকলে আমরা আরো অনেক বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পাবো। সোফিয়া আর বাকিরা তখন এক্সাইটেড হয়ে যায়। ওরহান আবারও তাদের ডানজনে নিয়ে যায় তাদেরকে নতুন ভাবে ট্রেনিং দেওয়ার জন্য। ওরহান এখন আর আগের মতো কোনো পরিত্যক্ত ইনচ্যান্টার না, সে একজন যোগ্য শিক্ষক এবং একজন পারফেক্ট ড্রাগন স্লেয়ার। কিন্তু কায়ানের সাথে তার এই দেখা হওয়া এবং সামনে অলিভারের সাথে সে যে টুর্নামেন্ট লড়তে চলেছে এখন তার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসেবে থাকবে। সো এখানেই কিন্তু জ্যাক অফ অল ট্রেডার্স পার্টি অফ নান নামের এই অ্যানিমেটার সিজন 1 এর গল্প শেষ হয়ে যায়। সো এটা কিন্তু আমাদের ফার্স্ট একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টে আমরা পুরো একটা সিরিজকে জাস্ট একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি। সো এই টাইপের ভিডিও তোমরা চাও কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এন্ড আমি জানি একটা সিরিজ যদি একটা ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হয় এটা তোমাদের জন্য আসলেই অনেক বেশি সুবিধার হয়, কারণ ভাই একটা এপিসোড দেখে পরবর্তী এপিসোডের জন্য আরো 2-1 দিন অপেক্ষা করা আসলেই অনেক বেশি কষ্টের। এই জিনিসটা আমি বুঝি ভাই, আর এই জিনিসটা বুঝেই আমি এক ভিডিওতে পুরো সিরিজটা তোমাদের জন্য নিয়ে আসছি। সো তোমরা যদি চাও আমি এভাবেই এক ভিডিওতে পুরো সিরিজ এক্সপ্লেন করি তাহলে তোমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট দেখাতে হবে এন্ড তোমাদেরকে এনশিওর করতে হবে যেন এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে ভিউ পায়। আর পর্যাপ্ত পরিমাণে যেন ভিউ পায় এটার জন্য তোমাদেরকে ভিডিওটাতে বেশি বেশি করে লাইক এন্ড কমেন্ট করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর বিদায়ের আগে আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বেশ কিছু সামার কালেকশন এসেছে, তোমার উচিত একবার হলেও আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করা। সো গাইস, একটা একটা করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেছনে অ্যাসিড ওয়াশের কিন্তু জোশ কিছু অ্যানিমে কালেকশন এসেছে। এখানে আমরা তো কয়েকটা প্রোডাক্টই দেখাতে পারছি, এর বাইরেও আরো অনেক প্রোডাক্ট রয়েছে। হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমার সেলস ম্যানেজার অনিক, সেই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো এরকম আরো অনেক কালেকশনও তোমাকে দেখাতে পারবে। এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন রয়েছে, টি শার্টের কালেকশন রয়েছে, ম্যাগি হাতের কালেকশন রয়েছে। শুধুমাত্র যেরকম ড্রপ শোল্ডার টি শার্ট রয়েছে অ্যাসিড ওয়াশের তা কিন্তু নয়, আরো বেশ কিছু কালেকশন রয়েছে। তবে বর্তমানে যেহেতু ইয়ং জেনারেশন এই ধরনের ট্রেন্ডিং এনিমি ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ করছে, বিশেষ করে অ্যাসিড ওয়াশের, সেজন্য আমরা এই প্রোডাক্টগুলোর উপর একটু বেশি নজর দিচ্ছি এবং ভিন্ন ভিন্ন অনেক ডিজাইনের প্রোডাক্ট আমরা এনেছি যেগুলো একই সাথে তোমাকে অ্যানিমে ভাইবও দিচ্ছে প্লাস অনেক স্টাইলিশ লুকও দিচ্ছে এবং সবার চেয়ে ইউনিক একটা ভাইব দেবে তোমাকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেভি আর্চারম্যানের, তারপর আরেকটা হচ্ছে এটা হচ্ছে পোর্শে। এগুলো কিন্তু সব অ্যাসিড ওয়াশ, কোয়ালিটি খুবই ভালো। এবং তোমার তারপরও আমি একটা কথা বলছি, তুমি যদি অর্ডার করো, অর্ডার করার পরে তোমার যদি মনে হয় যে তুমি যে টাকা দিয়েছো সেই টাকা অনুযায়ী তুমি কোয়ালিটি পাওনি, কিংবা অনেক সময় এরকম হয় আমরা অনেক প্রোডাক্ট পাঠাই, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 2-1টা রিজেক্ট প্রোডাক্ট চলে যায় বা সমস্যাওয়ালা প্রোডাক্ট চলে যায়। তো তুমি অবশ্যই প্রথমে ডেলিভারি ম্যানকে দাঁড়া করিয়ে রাখবে, দাঁড়া করিয়ে রেখে সেই প্রোডাক্টটা তুমি চেক দেবে। চেক দিয়ে যদি পছন্দ না হয় ইনস্ট্যান্টলি সেই ডেলিভারি ম্যানের কাছে এই প্রোডাক্টটা রিটার্ন করে দেবে। তারপর আমরা নিজ খরচে, মানে আমরা যার একটা ভালো প্রোডাক্ট দেবো তার জন্য তোমার কোনো খরচ করতে হবে না, ওইটা আমাদের জরিমানা। আমরা তোমাকে ভালো আরেকটা প্রোডাক্ট
পাঠিয়ে দেবো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যদি সাইজে ভুল বলো, ধরো তোমার সাইজ লাগবে এম, তুমি বললে এল, তো সেই ক্ষেত্রে কিন্তু এটার দায়ভার আমরা নেবো না। সেই ক্ষেত্রে তুমি যদি চেঞ্জ করাতে চাও তোমাকেই চেঞ্জ করতে হবে, মানে ডেলিভারি কস্ট তোমার দিতে হবে। আর এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছ ইগ্রিসের, এই ডিজাইনটা কিন্তু তোমার গত বছরও সেই মার্কেট করেছে, এখনো কিন্তু এই ডিজাইনটার বহুত চাহিদা রয়েছে। তো এই ডিজাইনটার উপর হয়তো স্পেশালি ডিসকাউন্ট হতে পারে। তুমি যখন এইটার অর্ডার করবে, এটার স্ক্রিনশট নিয়ে তুমি বলবে যে ভাই এটার কোনো ডিসকাউন্ট আছে কিনা। সবগুলো প্রোডাক্ট এই পর্যন্ত যা দেখিয়েছি অ্যাভারেজ প্রাইস হচ্ছে 600 টাকা, কিন্তু এগুলো বাইরে বিক্রি হয় 690 বা 70, 650 এরকম। কিন্তু যেহেতু আমি ডিরেক্ট তোমাদের কাছে বিক্রি করছি, মানে একবারে ভিডিওর মাধ্যমে, জন্য হচ্ছে কি ফেসবুকে যে ব্রুশ দিলে 100 টাকা খরচ হতো সেই খরচটা হচ্ছে না, সেজন্য সেই টাকাটা আমরা কম নিতে পারছি। আর এই যে বারসেক, এইটার প্রাইসটা সম্পর্কে আমি এখন অবগত নেই। এটার প্রাইস 600 বা অ্যারাউন্ড 600 হতে পারে। তুমি জাস্ট কি করবে, স্ক্রিনশট নিয়ে আমার সেলস যে ম্যানেজার আছে তাকে আস্ক করবে যে ভাই এইটার প্রাইস কত, ভাই আপনাকে জিজ্ঞেস করতে বলেছে বা কোনো ডিসকাউন্ট আছে কিনা সেটা জানতে বলেছে। মানে বুঝতেই পারছো দুটো তো সেপারেট কোম্পানি, কোন প্রোডাক্টের কখন কোন আপডেট আসে সেটা তো আসলে আমার মাথায় সবসময় থাকে না। কি কি ডিজাইন আসে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি, তবে এইটার প্রাইসটা তুমি দরকার পড়ে 2 বার জিজ্ঞেস করবে যে এটার কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা। মানে তুমি ফোর্স করতে পারো আমার কোম্পানিকে, কোনো প্রবলেম নেই। এই যে এটা আসছে খুবই নিউ, দেখতেই পাচ্ছ খুবই ইউনিক ডিজাইন তজির। আর তাছাড়া যে বাকি হ্যান্ডমার, এটাও কিন্তু খুব মার্কেটে ভালো চলছে, অনেকেই অর্ডার করেছে, তুমিও চাইলে অর্ডার করতে পারো। আরেকটা প্রোডাক্ট দেখাই, এইটার মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলছে, এটা আমি জানি। এটা হচ্ছে 450 টাকা ছাড়া হয়েছে, তো এইটা তোমরা অর্ডার করতে পারো। তবে হ্যাঁ, আমি আবারও বলে নিচ্ছি, যে প্রোডাক্টটি অর্ডার করো না কেন, ডেলিভারি ম্যানকে 5 মিনিট দাঁড়িয়ে রাখলে কোনো সমস্যা নেই, দাঁড়া করিয়ে চেক করে তারপর তুমি সেই প্রোডাক্টটা রিসিভ করবে। কারণ বুঝতেই পারছো আমি তো আমার ইউটিউবিং বা সোশ্যাল মিডিয়া সাইট নিয়ে ব্যস্ত, কিন্তু আমার ওই সাইডে যারা রয়েছে বা যাদের সাথে আমি কোলাবোরেশনে কাজ করছি তাদের ভুল হতেই পারে, অসম্ভব কিছুই না। তো আমি আমার যে অডিয়েন্স রয়েছে তাদের প্রতি আমি খুবই সতর্ক, কারণ তোমাদের সাথে আমার 5 বছরের সম্পর্কের বিল্ড আপ হয়েছে। একটা প্রোডাক্ট বেচলে হয়তো 100 টাকা লাভ হতে পারে, তার জন্য আমি তোমাদের সাথে বেজাবাজি করতে চাই না সিরিয়াসলি। যদি কোনো প্রবলেম হয় কোনো কম্প্রোমাইজ করার দরকার নেই, প্রবলেম হলে নগদ ফেরত দিয়ে দেবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ অনেক হাসানের, আমার সেলার, তার সাথে যোগাযোগ করলে তুমি অর্ডার করতে পারবে। এবং অবশ্যই তুমি প্রোডাক্টটা দিয়ে জিজ্ঞাসা করবে যে কোনো ডিসকাউন্ট আছে কিনা, কারণ যেহেতু আমি এখানে দাম মেনশন করতে পারিনি, তবে অ্যাজ ফার এজ সবগুলোর 600 টাকা দাম অ্যাভারেজে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি।